আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর গণিতের বার্ষিক পরীক্ষা 2024 সালের স্পেশাল মডেল টেস্ট 3 নিয়ে আলোচনা করব। তোমরা এখনো যারা আমাদের 550 টাকায় 5টি সাবজেক্ট পড়ার সুযোগ কোর্সে ভর্তি হও নাই, তারা তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, কারণ এই মাস পরে ভর্তির জন্য কিন্তু আলাদা এক্সট্রা টাকা নেওয়া হবে। তো এখন যদি ভর্তি হও তাহলে আর এক্সট্রা টাকা দেওয়ার দরকার নেই। আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, পড়াশোনা করব, সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, সাধারণ গণিত এবং উচ্চতর গণিত। সপ্তাহে 7 দিন তোমাদের ক্লাস নেওয়া হবে। আর যারা আর্টস এবং কমার্সে রয়েছে তাদের গণিত এবং সাধারণ বিজ্ঞান। আর তাদের গ্রুপ সাবজেক্ট যদি পড়তে চাও তাহলে 550 টাকা, আর যদি দুইটা সাবজেক্ট মাত্র পড়তে চাও তাহলে 220 টাকা করে প্রত্যেক মাসে পড়ার সুযোগ রয়েছে। এই নাম্বারে পড়ার জন্য যোগাযোগ করতে পারো। তো আমরা আমাদের আলোচনা শুরু করব। প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক বিভাগ। ক বিভাগে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর। তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি, তো 15টায় 15 মার্ক থাকবে। এক নাম্বার দেখো, এখানে 3, 6, 9 অনুক্রমটির সাধারণ পদ কত হবে। তো এখানে দেখো প্রথমটা আছে 3, তারপর আছে কত 6, তারপর এটা কত 9, এভাবে আছে না, প্রত্যেকটা এরকম। তো প্রথমটাকে আমরা লিখতে পারি না 1 গুণ 3, তারপর এটা লিখতে পারি যে 2 গুণ 3, তারপর এটা আমরা লিখতে পারি 3 গুণ 3, এরকম। তার মানে বুঝতেছি যে এখানে 1, 2, 3 এগুলো তো স্বাভাবিক সংখ্যা, তার প্রত্যেকটার সাথে 3 গুণ আছে, তার মানে এখানে 3n হবে। এটা হচ্ছে সাধারণ পদ হবে, তাহলে 3n মানে গ নাম্বার হবে। নিচের কোনগুলো ধারার প্রকারভেদ। তো ধারা হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে সমান্তর ধারা এবং আরেকটা হচ্ছে গুণোত্তর ধারা, এটা হবে গ নাম্বার। তারপরে এখানে অনুক্রমটির 52তম পদ কত হবে। তো দেখো এই যে পদটি দেওয়া আছে, মানে অনুক্রমটি দেওয়া আছে, যে কোনো পদ, মনে করো দ্বিতীয় পদ কত 10, 10 কে তার আগের পদ কত রয়েছে 5, যদি ভাগ করি তাহলে 2 পাওয়া যাবে। এখানে দেখো তৃতীয় পদ কত আছে 20, তো 20 কে যদি আমরা তার আগের পদ 10 দিয়ে ভাগ করি এক্ষেত্রে 2 পাওয়া যাবে, প্রত্যেকটা ক্ষেত্রে সেম পাওয়া যাবে। এখানে পরে 40 আছে, 40 কে যদি তার আগের পদ 20 দিয়ে ভাগ করি তাহলেও 2 আসে। তার মানে প্রত্যেক ক্ষেত্রে অনুপাতটা সেম আসতেছে। যদি অনুপাত সেম আসে তাহলে সেটাকে বলা হয় গুণোত্তর অনুক্রম, ঠিক আছে না। গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে এখানে সাধারণ পদ বা nতম পদ বের করার সূত্র কি, a r টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হচ্ছে সূত্র। এখন এখানে এর মান কত, এর মান হচ্ছে দেখো এই যে 5, তো এখানে এই যে 5 দিয়ে দিলাম গুণ r, আর এর মান কত 2, এর পাওয়ার এখানে কততম পদ বলছে 52তম পদ। 52তম পদ মানে 52 বিয়োগ হচ্ছে 1, 51 হয়ে যায়। এখন এটার মান কত হয় দেখো, 5 ইন্টু 2 টু দি পাওয়ার এই যে 2 টু দি পাওয়ার কত হবে 51। তাহলে এটার এই যে 5 ইন্টু 2 টু দি পাওয়ার 51, এটাই তো এখানে আছে, তাই না। 51 কই, ক নাম্বার, এই যে 5 ইন্টু 10 টু দি পাওয়ার মানে 2 টু দি পাওয়ার 51। এটা কি জাতীয় সংখ্যা, হচ্ছে অমূলদ সংখ্যা, হচ্ছে কি অমূলদ সংখ্যা। চক্রবৃদ্ধির মুনাফার মূলধনের সূত্রটি কত হবে। তো এটা হবে খ নাম্বার, a সমান p ইন্টু 1 প্লাস r টু দি পাওয়ার n, এটা। তারপরে 6 নাম্বার, শব্দের মাত্রার সূত্র নিচের কোন, এটা হবে খ নাম্বার, d সমান 10 log 10 i বাই s, এটা। এই যে এখানে সমীকরণের সমাধান কত হবে। দেখো এই ধরনের সমীকরণ যদি তোমাকে সমাধান করতে বলে তাহলে ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজে সমাধান করে ফেলতে পারবা। ভালো করে বলতেছি শোনো, এখানে যদি তুমি এমনি সমাধান করতে যাও অনেক সময় বেশি লাগে, আবার ভুল হয়ে যেতে পারে, ঠিক আছে। এখন ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে সমাধান করতে হয় দেখাচ্ছি আমি। প্রথমে এই শিফট চাপতে, মুছ চাপতে হবে। মুছ চাপার পরে 5 নাম্বার 5 দেখো EQN আছে, তোমার যে ক্যালকুলেটর থাকে ওই ক্যালকুলেটর দেখবা EQN লেখা কোথায়, ইকুয়েশন দিবা। তারপর দেখো এখানে x স্কয়ার আছে না, এখানে এই যে 3 নাম্বার যেটা আছে, 3 নাম্বার দেখো x স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 এরকম আছে না। তাহলে এখানে 3 নাম্বার চাপা, 3 নাম্বার চাপার পরে a এর সহগ কত আছে, এখানে দেখো 2 আছে এর সহগ, x স্কয়ারের সাথে যেটা আছে সেটা a এর মান আর কি, সেটা 2, এই যে 2 চেপে সমান চিহ্ন চাপা। তারপরে x এর সহগ কত আছে, এখানে 7, এটা হচ্ছে b এর মান। তারপরে c বামটা যেটা আছে 5, এই যেটা। তারপরে প্রথমবার চাপবো, এই যে x1 এর মান পেলাম কত -1, আর পরের বার চাপবো এই যে -5/2, তাহলে এটা মিলে যাচ্ছে, তাই না। একটা হচ্ছে -1 আর হচ্ছে -5/2, এটা হচ্ছে आंसर। একই ভাবে এটার সমাধান কত হবে, তাহলে সেম ভাবে এটা করব। প্রথমে কত আছে দেখো, x স্কয়ারের সহগ নাই কিছু, তার মানে 1 আছে, এটা আছে এর মান। তারপর এখানে 13 -13, এই যে -13 এটা হচ্ছে b এর মান, আর c এর মান কত, c এর মান হচ্ছে 42, এই যে এর মান কত হবে, এই যে আরেকবার চাপ দেব তাহলে 7 আসলো। তাহলে একটা মান 7 আর একটা আছে 6 এবং 7, 6 7 আছে লাস্টেরটা, দেখছো এটা। এইবার থিটা সমান 45 ডিগ্রি হলে
নিচের কোনটা সঠিক হবে এটা প্রশ্ন করা আছে। এখন থিটার সমান যদি 45 ডিগ্রি হয় তাহলে sin স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা সমান 3/2 হয় কিনা সেটা দেখি আমরা। দেখো sin স্কয়ার sin 45 ডিগ্রির মান কত? sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তো 1/√2 এটাকে যদি স্কয়ার করি, স্কয়ার আছে না, যে স্কয়ার আছে এজন্য স্কয়ার করব। এরপরে কত tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে 1/1 শুধু 1 স্কয়ার করে দেব। তাহলে এখানে কত আসে দেখো, এখানে আসে 1/2 মানে হাফ যোগ হচ্ছে 1, এটাকে লসাগু করলে কত হয় 2, আর এখানে আছে উপরে থাকে 3। তাহলে এটা ঠিক আছে, কিন্তু এটা ঠিক আছে। তো এইভাবে তুমি হিসাব করবা, হ্যাঁ হিসাব করে দেখবা কত হয়। এখন তুমি মনে করো এইভাবে হিসাব করতে গেলে তো বেশি সময় লাগবে, তার জন্য তোমার 10-15 সেকেন্ডের মধ্যে ক্যালকুলেটরের মাধ্যমে বের করে নিতে পারো। এজন্য তোমাকে কি করতে হবে, ক্যালকুলেটর, তোমার যে ক্যালকুলেটর আছে অবশ্যই সায়েন্টিফিক ক্যালকুলেটর হতে হবে। প্রথমে sin স্কয়ার আছে, দেখো sin স্কয়ার আছে না, sin এই যে 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি দিয়ে বসিয়ে এটাকে স্কয়ার করে দেব। তারপর কত আছে যোগ কত tan স্কয়ার, তাহলে tan 45 ডিগ্রি, এটাকে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে স্কয়ার করে দেব। দেখো এটার মান কত 3/2, দেখছো মিলে গেছে এটা। তারপরটা দেখো, তারপরেরটা অলওয়েজ একটা জিনিস মনে রাখবা, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, অর্থাৎ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, তার মান অলওয়েজ 1 হবে, কখনোই 2/3 মানে অন্য কোনো মান হবে না। মানে থিটার মান যদি সেম থাকে, যে থিটা আছে না 45 ডিগ্রি, যদি থিটার মান সেম থাকে তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1 হবে, এটা কখনোই অন্য কোনো মান হবে না। আন্দাজে এটা করে দিলে হচ্ছে। তারপরে এখানে দেখো এই যে এটার মান এখানে কত আছে 1 বিয়োগ sin 45 ডিগ্রি, দেখছো এই যে sin 45 ডিগ্রি বসিয়ে দিলাম, স্কয়ার করে দেব, কত হয় এই যে হাফ আসে। তার মানে এটা মিলে যাচ্ছে, তার মানে 1 আর 3 মিলতেছে, ঠিক আছে। 1 নাম্বার আর 3 নাম্বার হবে, এটার आंसर কত 1 আর 3, মানে এখানে খ নাম্বার হবে এটা, ঠিক আছে। এরপর দেখো এখানে নিচের চিত্রের আলোকে 10 নং এবং 11 নং প্রশ্ন উত্তর দিতে হবে। এই যে চিত্রটা এখানে দেখো n কোণটা আছে 90 ডিগ্রি, এই যে কোণটা আছে 90 ডিগ্রি, পি ও মানে OPN এর বিপরীত বাহু নিচের কোণটি। তো OPN এই যে কোণ ও, এই যে OPS এটা এর বিপরীত বাহু, তো বোঝা যাচ্ছে যে এটা বিপরীত বাহু ON না, বিপরীত বাহু বলছে, বিপরীত বাহু কত, তাহলে বিপরীত বাহু এখানে হবে ON মানে খ নাম্বারটা হবে এখানে 10 এর। এরপরে বলছে যে OPN কোণের জন্য, OPN মানে এই কোণের জন্য, এই বিপরীত বাহু যেটা মানে ON, এটা হচ্ছে লম্ব হবে, লম্বকে বলা হয় বিপরীত বাহু, এই যে বিপরীত বাহু তো ON। তারপর সন্নিহিত বাহু মানে ভূমি, সন্নিহিত বাহু এখানে PNটা হচ্ছে সন্নিহিত বাহু হবে মানে ভূমি হবে, ঠিক আছে। তাহলে সন্নিহিত বাহু এখানে ON আছে, ON তো হবে না, এটা ভুল। আর অতিভুজ ঠিক আছে, অতিভুজ হবে OP, তার মানে এটার आंसर হবে 1 আর 3, 1 আর 3 আছে খ নম্বরে, তাই এটা খ নম্বর आंसर হবে। 12 নম্বর এখানে x মানে x যদি 0 ডিগ্রি মানে এই 0 এর চেয়ে বেশি হয়, বড় হয়, আর y যদি 0 এর চেয়ে ছোট হয়, তাহলে নিচের কোনটা সঠিক হবে। দেখো এখানে বিষয়টা তোমরা ভালো করে বুঝতে পারো না, তাই আমি তোমাদের একটু বোঝাচ্ছি। দেখো এখানে x, y আছে, তাই না, মনে করো। তো এখানে একটা ত্রিভুজ যদি আমরা অঙ্কন করি, তো ত্রিভুজটাতে এরকম ভাবে সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। এখানে এটা হচ্ছে x আর এটা হচ্ছে y, তো x টা হচ্ছে ভূমি, ঠিক আছে, আর y টা কি, y টা হচ্ছে লম্ব। এখন তুমি যদি এই যে এই কোণের সাপেক্ষে sin থিটার মান বের করো, sin থিটা সমান কত হবে, sin থিটা সমান লম্ব বাই অতিভুজ হবে। তো এই অতিভুজ তো যেটা এতে আছে অতিভুজ তো হবে x স্কয়ার প্লাস y স্কয়ার। এখন দেখো এখানে sin থিটা সমান তাহলে কত হবে, লম্ব, এখানে লম্ব হচ্ছে y, আর এখানে অতিভুজ কত, অতিভুজ হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার। তো অতিভুজ মনে করো এখানে পজিটিভ আসলো, কিন্তু এখানে y এর মান কত, y এর মান দেখো এখানে y মানে কত, y এর মান হচ্ছে নেগেটিভ না, মানে 0 হচ্ছে ছোট হবে, মানে 0 হচ্ছে কি ছোট হবে, 0 হচ্ছে যদি ছোট হয় তাহলে তো ঋণাত্মক কোনো মান আসে, তার মানে এটা ঋণাত্মক কোনো মান যদি হয়, তার মানে sin থিটার মান কি আসবে, ঋণাত্মক আসবে। এখানে যাই থাকুক না কেন sin থিটার মান কত আসবে, ঋণাত্মক আসবে না। তো ঋণাত্মক যদি আসে, দেখো এই যে গ নাম্বার মানে কি, sin থিটার মান ঋণাত্মক, তাই না। দেখো sin থিটার মান 0 হচ্ছে ছোট, এটা হচ্ছে ঋণাত্মক, তাহলে এটাই হবে आंसर। 13 নম্বর প্রশ্ন, 360 ডিগ্রি কত রেডিয়ান, 360 ডিগ্রি সমান হচ্ছে 2 রেডিয়ান, ঠিক আছে, 2 রেডিয়ান মানে 2 পাই রেডিয়ান হবে, সরি এটা হচ্ছে ঘ নাম্বার হবে 2 পাই রেডিয়ান। দেখো এখান থেকে এইটুকু আসলে পাই রেডিয়ান, আর পুরোটা আসলে 2 পাই রেডিয়ান হবে। তারপর 14 নাম্বার, এখানে দেখো 14 নাম্বার বলছে যে n সমান যদি এত হয়, এত সমান এত, এত সমান এত হয়, তাহলে এই সমান এত হলে পরিমিত ব্যবধান কত হবে।
তো দেখো এটার আমাদের পরিমিত ব্যবধান বের করতে হবে। তো পরিমিত ব্যবধানের একটা সূত্র আছে, এই যে তোমাদের বইয়ে এই সূত্রটা দেওয়া আছে, দেখছো? summation of f d স্কয়ার বাই n মাইনাস summation of f d বাই n এর স্কয়ার ইনটু হচ্ছে h এর এটা। তাহলে এই সূত্র অনুসারে আমরা যেটা লিখতে পারি, দেখো এখানে আমরা যেটা লিখতে পারি, প্রথমে আছে সামেশন দেব, প্রথমে রুট দেব, রুটের ভিতরে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট কত, এই দেখো সূত্র এখানে কত আছে, সামেশন অফ এফ ডি এর স্কয়ার বাই এন। এফ ডি এর স্কয়ার এর মান কত, এই যে 186, তাহলে 186 ভাগ হচ্ছে কত, 70, এটাকে ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে, মাইনাস বিয়োগ ব্র্যাকেট দিয়ে এই যে এফ ডি এর মান কত 12 ভাগ হচ্ছে 70, এটাকে স্কয়ার করব, স্কয়ার করলাম, এখানে যে মানটা আসবে তাকে কি করতে হবে, এইচ দিয়ে গুণ করে দিতে হবে। এইচ এর মান কত 4, দেখো এইচ এর মান 4 দিয়ে গুণ করে দিলাম, কত আসবে 6.48 এই যে মানটা। তারপরে 15 নাম্বার দেখো, এই যে এত তথ্য রাশির গাণিতিক গড় নিচে কোনটা হবে, তথ্য রাশির মানে সবগুলোকে যোগ করতে হবে প্রথমে, যে করা আছে এখানে কত হয় 2 যোগ 4 যোগ হচ্ছে 6 যোগ 8 যোগ 10 সবগুলোকে যোগ করব। আর কয়টা সংখ্যা আছে, 1 2 3 4 5টা সংখ্যা, তাহলে 5 দিয়ে ভাগ হবে, 5 দিয়ে ভাগ কত আসে, এখানে 6 হয়, 6, তো এটা হবে গ নাম্বার आंसर। তো এরপর আমাদের এক কথায় উত্তরগুলো দেখতে হবে, এক কথায় উত্তর দাও। প্রথমে 16 নাম্বার, অনুক্রমের বীজগাণিতিক রূপ কোনটি? তো বীজগাণিতিক রূপ সেটা হচ্ছে ধারা, 16 নাম্বারের উত্তর হবে ধারা। তারপর 17 নাম্বারে ফিবোনাচ্চি কর্তৃক রচিত বই এর নাম কি? ফিবোনাচ্চি কর্তৃক বইয়ের নাম আছে লিবার এবেসি এটা। তারপরে লগ এর ভিত্তি 1 বাদে কোন ধরনের সকল সংখ্যা হবে? অবশ্যই ধনাত্মক সংখ্যা হবে, ধনাত্মক সংখ্যা। 19 নম্বর, লগ এ বি এর সূত্রটি লেখো। এর সূত্র মানে এটা সমান কি লেখা যায়? এটা সমান লেখা যায় লগ এ বি সমান 1/log বি এ। দেখো এখানে বেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বেজের জায়গায় আর্গুমেন্ট হয়ে যাচ্ছে আর আর্গুমেন্টের জায়গায় বেজ চলে আসতেছে, ঠিক আছে, মানে ভিত্তি এর জায়গায় বি, বির জায়গায় এ হচ্ছে। তারপরে 20 নম্বর, দুইটি সরলরেখা একটা বিন্দুতে ছেদ করলে সমীকরণ দুইটির কয়টি সাধারণ সমাধান থাকবে? সমীকরণ দুইটির কয়টি সাধারণ সমাধান থাকবে? একটি সাধারণ থাকবে সমাধান। 21 নম্বর, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কি বলা হয়? যে বলা হয় হচ্ছে অতিভুজ, এই যেটাকে বলা হয় অতিভুজ। তারপরে ত্রিকোণমিতিক কোণকে কোথায় উপস্থাপন করা যায়? কোথায় উপস্থাপন করা যায়? দ্বিমাত্রিক স্থানাঙ্ক বা xy সমতলে স্থাপন করা যায়। আদর্শ অবস্থানে কোয়াড্রেন্টাল কোণের প্রান্তিক রশ্মি কোন অক্ষের উপর অবস্থিত হয়? যে কোনো অক্ষের উপর অবস্থিত হয়। প্রতিনিধিত্বশীল বিস্তার পরিমাপক নয় কোনটা? নয় হচ্ছে পরিসর। তারপরে কোন তথ্য সারির মানগুলো হতে গাণিতিক গড়ের ব্যবধানের সমষ্টিকে মোট গড় সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তার বর্গমূলকে কি বলা হয়? পরিমিত ব্যবধান বলা হয়। তো আমরা এমসিকিউ গুলো এবং এক কথায় উত্তরগুলো দেখে ফেললাম। এখন আমরা খ বিভাগে চলে যাব। খ বিভাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন। এখানে থাকবে 75 মার্ক। প্রথমে আছে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের আসবে পরীক্ষায় 13টি, যে কয়টা আসবে সবগুলোরই অ্যান্সার করতে হবে। ক নাম্বার, এখানে ধারাটি যদি একটা সমান্তর ধারা হয় তাহলে এ এর মান নির্ণয় করতে হবে। দেখো ধারাটির প্রথম পদ কত? এই যে প্রথম পদ আছে 3। সাধারণ অন্তর কত? সাধারণ অন্তর হচ্ছে যে কোনো পদ, মনে করো এ তার বিয়োগ তার আগের পদ, তাহলে এ থেকে আগের পদ বিয়োগ করলাম, তাহলে মানে এ বিয়োগ 3। এখানে তৃতীয় পদ কত? এখানে তৃতীয় পদ হচ্ছে 9। এখন আমরা তৃতীয় পদের সূত্র কি জানি? যে কোনো পদ, দেখো n তম পদের সূত্র হচ্ছে a যোগ n-1 ইনটু হচ্ছে d। তাহলে এখানে এর মান কত? 3। এখানে d এর মান কত? এটা d এর মান তো এই যেটা a মাইনাস কত? 3। এই যে a মাইনাস 3 বসিয়ে দিলাম, ঠিক আছে। এই যে এখানে এই দেখো a এর মান আছে a মাইনাস 3, এই যে d এর মান। আর এখানে n-1 n এর মান কত? এখানে 3 না, 3 মাইনাস 1, তার মানে কত হয়? 2। এই সেই 2 সমান কত? 9। এখন এই 2 এর সাথে 3 গুণ করলে কত হবে? 2a। আর এই 2 এর সাথে 3 গুণ 6 হয়, -6। এখন এখানে দেখো এই 3 থেকে যদি -6 বিয়োগ করে দিই তাহলে -3 থাকলো। এখন এই যে -3টাকে এই 9 এর সাথে যোগ করে দেব, তাহলে এই পাশে এনে মানে এই পাশে মাইনাস আছে না, এই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যায়, তাহলে এখানে প্লাস হয়ে গেল। তাহলে এখানে 9 আর 3 যোগ করলে কত হবে? 12। এখানে দেখো 2 এর সাথে এটা গুণ আছে, তাহলে এখানে গুণ আকারে আছে, ওই পাশে যায় যে 2 আর এই পাশে এটা নিচে চলে যাবে, ঠিক আছে। এটা কাটাকাটি করলে কত হবে? 6। নির্ণেয় এ এর মান হবে 6।
ঠিক আছে, এটা নির্ণয় এর মান কত হবে 6 হবে, এটা আমরা পেয়ে গেলাম। এরপরে খ নাম্বার, শান্ত বাবু একটি গাড়ি কেনার ইচ্ছা পোষণ করলেন, এজন্য তিনি প্রথম দিনে 5 পয়সা, দ্বিতীয় দিনে 10 পয়সা, তৃতীয় দিনে 20 পয়সা, এভাবে প্রতিদিন পূর্ববর্তী দিনের দ্বিগুণ হারে টাকা জমালে 30তম দিনে তার কত টাকা জমবে। এখন দেখো এখানে প্রথম দিনে তার জমা হয় কত টাকা 5 টাকা, দ্বিতীয় দিনে 10 টাকা, তারপরে তৃতীয় দিনে 20 টাকা, এর 20 পয়সা, সরি সবগুলো পয়সা। প্রদত্ত জমানো পয়সা তথ্য হতে আমরা এইভাবে 5 20 তারপরে মানে 10 20 এরকম। এখানে প্রথম পদ কত, প্রথম পদ এ, এর মান কত 5, সাধারণ অনুপাত কত মানে যে কোনো পদ মানে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ কত 2। এখন এখানে অনুক্রমটির 30তম পদটি হবে 30তম দিনে জমানো টাকা। এখন অনুক্রমটির 30তম পদ কত হবে, 30তম পদ হবে এই যে সূত্র, দেখো 30তম পদ যে কোনো পদ a যোগ n, এখানে সরি এটা তো গুণোত্তর ধারা, যেহেতু গুণোত্তর ধারা তাহলে a টু দি a r টু দি পাওয়ার n - 1 হবে। এখানে এর মান কত, এর মান হচ্ছে 5, এখানে r এর মান কত, r এর মান হচ্ছে 2 না, এই যে 2, তাহলে এখানে 2 বসালাম। আর এখানে n - 1, n - 1 মানে কত 30, 30 বিয়োগ 8 মানে 29, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 29। দেখো তুমি যদি এটা হিসাব করো 2 টু দি পাওয়ার 2 এর পাওয়ার কত 29, এই যে 2 টু দি পাওয়ার এইটা এত হয় আর তাকে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে এই মানটা কত বড় একটা মান, তাই না, এত টাকা, তো এত পয়সা, এটা এত পয়সা হলো। যদি টাকা হিসাব করি তাহলে 100 দ্বারা ভাগ করতে হবে, তা টাকা এই যে পয়সা তো ছিল এটা, এই যে এত পয়সা এত টাকা হবে, ঠিক আছে, এই যে পয়েন্ট, এই যে এটা, এই যে এইখানে 60টা জিরোটা বেনিশ হয়েছে তার আগে পয়েন্ট চলে আসবে এরকম, তাহলে 30তম দিনে তিনি এত টাকা জমবে, কত টাকা, মাশাআল্লাহ। তারপর দেখো এখানে এই যে এটা করতে হবে, সরল ফল কত হবে, এখানে যেটা দেওয়া আছে, তো এখানে যেটা দেওয়া আছে সেটা সরল ফল কিভাবে বের করবো, দেখো প্রথমে এরকম দেওয়া আছে না 3 7 এর স্কয়ার এরকম দেওয়া আছে, ঠিক আছে, এই যে এরকম, তারপরে ডট হচ্ছে রুট ওভার এরকম রুট দেওয়া আছে, এখানে 3 আছে 3 আর এখানে 7 আছে, আর নিচে কত, নিচে আছে √7 আছে, এই যে √7। এখন এটাকে আমরা একটু করি, নরমাল করব, কিভাবে করব দেখো, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, যে এটাকে আমরা লিখতে পারি 7 টু দি পাওয়ার 7, তো এটাকে আমরা লিখতে পারি 7 টু দি পাওয়ার 2/3 লিখতে পারি, গুণ এখানে লিখতে পারি কত 7 টু দি পাওয়ার 1/3 লিখতে পারি, আর নিচেরটা আছে 7 টু দি পাওয়ার হাফ লিখতে পারি, ঠিক আছে। এখন এখানে কত আছে 2/3, ঠিক আছে, 2/3, 2/3, কারণ সবগুলো তো 7 আছে, 7 নিলাম, তাহলে এখানে 2/3 আছে, গুণ আছে তো উপরেরটাই যেটার সাথে এটা গুণ আছে, তাহলে এখানে 1/3 আর নিচে যেটা থাকবে এই যেটা হয়ে যাবে মাইনাস। এখন 7 টু দি পাওয়ার এখানে 3 দুগুণ 6 হচ্ছে লসাগু, তাহলে এখানে 2 যোগ 1 মানে কত হবে 3 × 3, তাহলে এখানে 3 3 তো 0 হয়ে যায়। 7 টু দি পাওয়ার উপরে দেখো 3 আর -3, তাহলে 0/6, তার মানে 7 টু দি পাওয়ার 0 হবে, 0 হলে এটার মান হয়ে যায় 1, ঠিক আছে, এটার মান কত হবে 1, এটার মান হবে 1। তারপরে ঘ নাম্বার 2 টু দি পাওয়ার x সমান 64 হলে x এর মান হিসাব করতে হবে। 2 টু দি পাওয়ার x সমান কত 64, এখন আমরা সূত্র জানি a টু দি পাওয়ার x সমান n হলে x সমান কত হবে, এই যে x টা হবে x সমান হবে log দিয়ে এই n টা চলে যাবে দেখছো আর্গুমেন্টের জায়গা, আর এই যে এটা চলে যাবে বেজ, এটাকে বলা হয় ভিত্তি বা বেজ, নিচে চলে যাচ্ছে, ঠিক আছে না, নিচে চলে যাচ্ছে এরকম। তাহলে এখানে এই যে x টা কি পাওয়ার, এটা এখানে থাকবে, আর এই যে 2টা চলে যাবে কি এ যেখানে যাবে, যে লগের নিচে চলে যাবে বেজের, এখানে 2 আর এখানে 64, 64 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 6। আর একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে উপরে যদি কোনো সংখ্যা থাকে সেটা লগের ক্ষেত্রে একদম সামনে চলে আসবে, তারপর log 2 হয়ে যায়, log 2 মানে কি লগ এরকম টাইপের না, log a আছে, এটার মান কত হবে 1, এটার মান 1, এই যে 6 হবে। তারপরে নম্বর লাস্ট এটা, যদি a টু দি পাওয়ার x সমান b হয়, পরে b টু দি পাওয়ার y সমান c, c টু দি পাওয়ার z সমান a হয়, তবে এখানে x y z সমান 1 এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো এখানে একটা বিষয় আমরা একটু শুরু করি, লাস্টেরটা থেকে শুরু করি। এখানে লাস্টেরটা কি দেওয়া আছে দেখো, c টু দি পাওয়ার z, c টু দি পাওয়ার z সমান কত দেওয়া আছে দেখো, a দেওয়া আছে, এই যে c টু দি পাওয়ার z সমান দেওয়া আছে a, তো এখানে বা c সমান আবার কত, এই যে c সমান আবার দেখো, এই যে c সমান আবার b টু দি পাওয়ার y আছে, তার মানে আমরা লিখতে পারি না b টু দি পাওয়ার y আর উপরে z এর জায়গায় z লিখলাম, সমান কত হয় a হয়, বা
এখানে বি টু দি পাওয়ার উপরে এই যে ওয়াই এর সাথে জেড টা গুণ করে দিলাম, তাহলে ওয়াই জেড হয়ে গেল, সমান কত হবে এ হবে। বা এখানে আবার বি সমান আবার কি লেখা যায় দেখো, বি সমান আবার লেখা যায় এ টু দি পাওয়ার এক্স, তাহলে এখানে এ টু দি পাওয়ার এক্স আর উপরে রয়েছে ওয়াই জেড সমান কত এ লেখা যায়, ঠিক আছে। বা এখানে এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড, আর এখানে এ টু দি পাওয়ার কত লেখা যায়, তো এখানে এ টু দি পাওয়ার কিছু নেই মানে এটা তো ওয়ান তো অবশ্যই রয়েছে তাই না, ওয়ান লেখা যায়। তো এখানে দেখো এই বেজ এ আছে, এখানেও বেজ এ আছে, তো বেজে বেজে যদি সমান হয়ে যায় তাহলে পাওয়ার গুলো সমান লেখা যায়, এক্স ওয়াই জেড সমান লেখা যায় ওয়ান, ঠিক আছে। এটা প্রমাণিত হয়ে গেল, এটাই প্রমাণ, এইভাবে করতে হবে। তারপর এখানে দেখো বলছে যে অপনয়ন পদ্ধতিতে এই দুইটাকে সমাধান করতে হবে। তো অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হলে প্রথমে এটাকে 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ দেব। তারপর দেখো 1 নংকে এই যে 2 দ্বারা গুণ করব, কোন 2 দ্বারা জানো, এই যে y এর যে সহগ, এই সহগ কত আছে 2, এই 1 নংকে 2 দ্বারা গুণ করব। আর 2 নংকে a এর মানে 1 নম্বর সমীকরণে y এর সহগ কত -1, তাহলে 2 নম্বর সমীকরণকে -1 দ্বারা গুণ করবে, যেটাকে -1 দ্বারা গুণ করব। তো 1 নম্বরকে যদি +1 দ্বারা গুণ করি তাহলে কত হয় 12x - 2y - 2 সমান কত হয় 0 হয়ে যায়, এত হয়, ঠিক আছে। তো 2 নম্বর সমীকরণকে আর যোগ আর কিছু না করলেও হবে, ঠিক আছে। জাস্ট এখন 2 নম্বরকে যে দেখো এই যে আমরা যে সমীকরণটা পাইলাম 2 নম্বর সমীকরণকে গুণ করে, তো এখানে 1 নম্বর সমীকরণকে গুণ করে কত পেয়েছি 12x - 2y - 2 সমান কত 0। আর এখানে 2 নম্বর সমীকরণ কত ছিল 3x + 2y - 13 সমান কত 0। দেখছো এখানে এটা কাটা যাবে না, এখন যদি যোগ করে দিই, তার যোগ করে দিলাম, যোগ করলে এটা কত হয় 15 না, 15 হয়ে যায়। দেখো 15 12 13 14 15, তাহলে 15x মাইনাস এখানে কত হয় 15, ওইটাকে ওই সমীকরণের ওই পাশে গেলে সমান 15 হয়ে যায়। তাহলে x এর মান এখানে কত আসে, অতএব x এর মান আসে কত 1। এখন এই x এর মান আমরা কত পেলাম দেখো 1 পেয়ে গেলাম। এই x এর মান 1 1 নম্বর সমীকরণ যদি বসাই দিই তাহলে এখানে 6x - y - 1 সমান 0। এখন এই 6 থেকে 1 চলে গেলে তাহলে কত থাকে 5 থাকে, এখানে y সমান তাহলে মাইনাস এই যে এটা +5 আছে না, এটাকে ডান পাশে যদি নিয়ে আসি তাহলে -5 হয়ে যায়, এটা কাটা যায়, তো y সমান 5, তাহলে সমাধান হবে এটা। তারপরে আমাদের বলছে প্রতিস্থাপন পদ্ধতিতে এটাকে সমাধান করতে। তো প্রতিস্থাপন পদ্ধতি আমরা সমাধান শুরু করে দিই, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে দ্বিতীয় যেটা সেটা 2 নম্বর সমীকরণ, এটা একটু মডিফাই করা হলো এরকম। এখন এই 2 নম্বর থেকে আমরা কি লিখতে পারি -9x + 11y = 3 আছে। এখন এই যে 11y টাকে রাখলাম আর -9x এটাকে বাম পাশ থেকে ডান পাশে আনলাম, এজন্য চিহ্ন পরিবর্তন হয়ে গেল, এখানে মাইনাস ছিল না, এই পাশে যায় দেখো প্লাস হয়ে গেছে, এই যে কিছু নেই মানে প্লাস আছে আর কি। আর এখানে y সমান তাহলে কত লেখা যায় 11 গুণ আছে, তো এখানে 11টা ভাগ হয়ে গেল, এটাকে 3 নম্বর সমীকরণ দিলাম। এখন এই যে y এর মান যেটা পেলাম, এখানে y এর মান কত পেলাম 9x + 3, এই y এর মানটাকে আমরা এখানে আমরা কি করব 1 নম্বর বা 2 নম্বর সমীকরণ বসায় দেব। y এর মান 1 নম্বর সমীকরণ বসায় দিলাম, দেখো 2x আছে প্লাস এখানে আছে y এর মানটা এখানে বসিয়ে দিলাম, আর এই পাশে তো 32 আছে। এখন এখানে এই 3 এর সাথে এই 9 গুণ করে দেব, 3 নং 27 আর 3 3 9, এরপর এটাকে লসাগু করব, এখানে 11 হচ্ছে লসাগু হয়, তাহলে 11 আর 11 এই যে 11 এটার সাথে গুণ করলে কত 11 দুনো 22x আর এটা যা তাই থাকে যায় সমান কত 32। এখন এই যে 22 আর হচ্ছে কত 27 যোগ করলে কত হয় 49x আর 9, আর নিচে আছে 11, 11টাকে এখন এর সাথে গুণ করে দেব, তাহলে 352 আছে, এটার সাথে 11 গুণ করলে দিলে হয় 352 হয়ে যায়। এখন এই যে 9 এটাকে ডান পাশে নিয়ে আসলাম -9 হয়ে গেল, তাহলে এখানে থাকলো 343। এখন 49 আছে থেকে ভাগ করে দেব, এই 49 এর ভিতরে যায় কতবার 7 বার, এই দেখো এইভাবে ক্যালকুলেটর চেপে হিসাব করে দেখতে পারো যে 343 এটাকে ভাগ করব কত দ্বারা 49 দ্বারা, এই যে মানটা কত 7, এই 7 যে x এর মান হলো তাকে আবার এই যে এখানে বসাই দেব, এই যে এখানে দেখো 9 গুণ 7 প্লাস কত 3 ভাগ হচ্ছে 11, এই যে তাহলে এখানে কত আসবে হিসাব করে y এর মান, ঠিক আছে 9 গুণ 7 যে মানটা হবে তাকে যোগ করব কত দ্বারা 3 দ্বারা, যে মানটা হবে তাকে আবার 11 দ্বারা ভাগ করলাম কত 6 হয়, তার মানে এটার মান x এর মান হলো কত 7 আর y এর মান হবে 6, এই যে 7 6। তারপর এখানে এই যে একটা ইয়া দিয়েছে কি cos θ এর মান বের করতে হবে। তো দেখো এখানে কি দেওয়া আছে 12 cot θ সমান কত 7, তাহলে এখানে cot θ সমান কত হয় cot θ হয়ে যায় 7/12, মানে এখানে গুণ আছে না তাই ভাগ হয়ে যাবে,
তাহলে এখানে আমরা এখান থেকে এটা না লিখে সরাসরি এখান থেকে আমরা লিখতে পারি tan থিটা সমান কত? tan থিটা সমান হচ্ছে কটের বিপরীত, মানে উপরে 7 আছে না, এখন উপরে হয়ে যাবে 12, এই যে উপরে 12 হয়ে যাবে, আর নিচে কত হবে? নিচে হবে 7। এখন tan এর ক্ষেত্রে আমরা জানি উপরে যেটা সেটা আছে লম্বের মান, লম্ব, আর নিচে কি আছে? ভূমি, ভূমি। তাহলে এখানে লম্ব কত? এই 12, আর ভূমি কত? এই 7। এখন আমাদের এই অতিভুজটা বের করতে হবে, ঠিক আছে? এই যে এই ত্রিভুজটার অতিভুজ কত হবে? তো আমরা তো জানি পিথাগোরাসের উপপাদ্য থেকে অতিভুজ স্কয়ার সমান কত? অতিভুজ বের করার জন্য রুট দিয়ে এই দুটাকে স্কয়ার করে দিতে হবে, মানে 12 স্কয়ার যোগ 7 স্কয়ার। তো 12 স্কয়ার আর 7 স্কয়ার করে যোগ করে তাকে রুট দিয়ে ভাগ করলে কত হয়? 13 হয়, তাই না? 13। এখন 13 না, সরি, এখানে কত আসে দেখি। এখানে দেখো কত আসে। প্রথমে রুট দেব, রুট দেব, তারপরে 12 কে স্কয়ার 144 যোগ হচ্ছে 49, এই যে কত হয়? 193 থাকে, রুট ওভার 193, এটার ভিতরে 193 হয়। তো এই 93 হলো। এখন cos এর মান বের করব। cos থিটা সমান কত? আমরা জানি cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। তো ভূমি তো 7 আর অতিভুজ তো কত? 193, তার মানে এটা সমান হবে cos থিটা। cos থিটা সমান হবে কত? ভূমি ভাগ হচ্ছে অতিভুজ, তো ভূমি বাই অতিভুজের মান হচ্ছে এটা, এই যে आंसर হবে এটা। তারপরে এটা ABC, এখানে AB সমান দেওয়া আছে কত? 40 সেন্টিমিটার, 40 AB, এই যে ABC মনে করো এটা। এবার B কোণ এর সমকোণ হলে, যেহেতু B কোণ সমকোণ, এখানে AC এর মান দেওয়া আছে 41, এটা হচ্ছে 41, এবং এখানে BC এর মান হিসাব করতে হবে, B মানে ভূমির মান বের করতে হবে, ঠিক আছে এখানে। আর AB এর মান তো দেওয়া আছে এটা। এখন আমরা কিভাবে এটার মান বের করতে? আমাদের কিসের মান? BC এর মান, মানে ভূমির মান। তো এখানে ভূমি কত হবে? এখানে আমরা লিখতে পারি এখানে ভূমি, ভূমি মানে BC সমান রুট ওভার অতিভুজ স্কয়ার। এখানে অতিভুজ কত? AC, তাহলে অতিভুজ স্কয়ার মানে AC স্কয়ার মাইনাস AB স্কয়ার, ঠিক আছে? এখন দেখো এখানে AC এর মান কত? 41 এর স্কয়ার মাইনাস হচ্ছে 40 এর স্কয়ার। 41 এর আমরা এটা হিসাব করে ফেলে এভাবে রুট দিয়ে, রুট 41 এর স্কয়ার স্কয়ার দিলাম মাইনাস হচ্ছে 40 এর স্কয়ার, 40 এর স্কয়ার, এই যে মান আছে কত? 9 হয়, 9। আমরা BC এর মান কত হবে? 9 হবে, এই যে এইভাবে। তারপরে এই যে কোণটাকে আমাদের রেডিয়ানের মাধ্যমে প্রকাশ করতে হবে। দেখো এখানে যে কোণটা দেওয়া আছে 45, এখানে 75 ডিগ্রি আর 30 মিনিট দেওয়া আছে। মিনিটকে কি ঘন্টাতে মানে ডিগ্রিতে নিতে হবে, কারণ ডিগ্রিতে নেওয়ার জন্য 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে ডিগ্রি হয়ে গেল। তো 30 কে 60 দিয়ে ভাগ করলে হাফ আসে, 0.5। এই 0.5 আর এই 75 যোগ করে দিলাম, তাহলে 75.5 হয়। এখন 1 রেডিয়ান হচ্ছে পাই বাই 180, মানে 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। তো গুণ করে দিলাম, মানে এটার সাথে পাই বাই 180 গুণ করে দিলাম, তাহলে কত আছে দেখো এখানে। প্রথমে তো 75.5 এটাকে গুণ করব কত দ্বারা? এই যে পায়ের মান কত? 3.1416। একে ভাগ করব কত দ্বারা? 180 দ্বারা ভাগ করে দিলাম, এই যে 180 দ্বারা ভাগ করব, কত আসে? এই যে এই মানটা আসে, তো রেডিয়ান। তারপরে ট নাম্বার sin 1260 এর মান নির্ণয় করো। এখানে sin 1260, আচ্ছা এইটাকে আমি সুন্দর করে করাচ্ছি, দেখো এইভাবে আমরা করব। sin 1260 আছে, তাই না? প্রথমে আমরা যে কাজটা করব, দেখো sin, এই যে 1260 আছে না, 1260টাকে যত মান থাকুক না কেন, sin থাকুক, cos থাকুক, tan থাকুক, cot থাকুক, sec থাকুক, cosec থাকুক, যাই করুক, এইভাবে করা যাচ্ছে। এটাকে প্রথমে 90 দ্বারা আমরা ভাগ করব। 90 দ্বারা ভাগ করলে কত হয়? 14 হয়, 14। তো 14 কে যদি আবার 90 দ্বারা গুণ করি, এইভাবে কোন সংখ্যা কিন্তু আর অবশিষ্ট থাকে না, তাই 0 ডিগ্রি থাকে এখানে। এখন এটাকে আমরা লিখতে পারি sin কত বলতো? 0 ডিগ্রি। তো sin 0 ডিগ্রি মান কত? 0। sin 0 ডিগ্রি মান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। এটার মান আসলে 0, বুঝছো? এইরকম। আচ্ছা কেন এটা sin থাকলো? দেখো এখানে জোড় সংখ্যা না, জোড় সংখ্যা থাকার কারণে sin এর কোনো পরিবর্তন হবে না, বুঝছো? যদি এখানে বিজোড় থাকতো তাহলে এখানে cos হয়ে যেত। যেহেতু এখানে জোড় সংখ্যায়, যে এই সংখ্যাটা কি জোড় না? জোড়, মানে 14 সংখ্যাটা জোড়, এজন্য এটা সাইনই থাকবে, কোনো পরিবর্তন হবে না। এখানে তথ্যের পরিসর নির্ণয় করতে হবে। দেখো এখানে পরিসর নির্ণয় করতে সবচেয়ে ছোট সংখ্যাটা কত? এখানে 0। সবচেয়ে বড় কত? 22। তো সবচেয়ে ছোট সংখ্যার সাথে সবচেয়ে মানে বড় সংখ্যা থেকে সবচেয়ে ছোট সংখ্যা বিয়োগ করে তাকে 1 যোগ করতে হবে, তার মানে এটা হবে কত? 23 হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে তার পরিসর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর সাথে কিন্তু 1 যোগ করতে হবে, তাহলে হয়ে যাবে। তোমাদের গাইডে এটা দেওয়া আছে, তোমাদের বইয়েও আবার কিন্তু গাইডের মতো দেওয়া আছে, এই জন্য। আচ্ছা এরপরে লাস্টেরটা, কোন ব্যাটসম্যান এ রান এত যদি হয়,
তাহলে 71 হবে, ঠিক আছে। তাহলে এর রানের প্রচুরক নির্ণয় করতে হবে। প্রচুরক মানে কি, সবচেয়ে বেশি যেটা আছে, হ্যাঁ, তার জন্য আমাদের এই রানগুলো বসাইতে হবে। তো এই রানগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে, মানে সবচেয়ে ছোট দা প্রথমে, তারপরটা, এরকম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 30 আছে 2 বার, আর কোন সংখ্যা কিন্তু 2 বার নাই, তাহলে এটাই হচ্ছে প্রচুরক। তো আমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখা শেষ হয়ে গেছে, তাই না? তো তোমরা যারা 2025 সালে নবম এবং দশম শ্রেণীতে উত্তীর্ণ হবা, তোমাদের জন্য আমাদের অনেকগুলো কোর্স রয়েছে, পেইড কোর্স। তোমরা যদি বিজ্ঞান বিভাগের কোর্সে ভর্তি হতে চাও, তাহলে বিজ্ঞান বিভাগে প্রত্যেক মাসে মাত্র 550 টাকার বিনিময়ে 5টা সাবজেক্ট পড়ার সুযোগ পাবা। এই 5টা সাবজেক্টের ভিতরে রয়েছে কি কি? পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, গণিত, জীববিজ্ঞান, সাধারণ গণিত এবং উচ্চতর গণিত। এই 5টা সাবজেক্ট রয়েছে। তোমাদের সপ্তাহে 7 দিনই ক্লাস হবে, তারপরে প্রত্যেকদিন 2টা করে ক্লাস হবে। ক্লাসগুলো হবে ফেসবুক প্রাইভেট গ্রুপে এবং জুম অ্যাপস এর মাধ্যমে। তো যদি কেউ ভর্তি হতে চাও, তাহলে এই নভেম্বরের ভিতর যদি তোমরা ভর্তি হতে চাও, তোমাদের এক্সট্রা কোনো টাকা দেওয়া লাগবে না, বুঝছো? তোমরা কিন্তু একদম ফ্রিতে ভর্তি হতে পারবা। শুধুমাত্র তোমাদের প্রথম মাসের বেতন 550 টাকাটা অ্যাডভান্স দিয়ে দিতে হবে। কোথায় দিতে হবে? এই নাম্বার 01620103495। এই নাম্বার টাকা দেওয়ার আগে প্রথমে ফোন দিয়ে বিস্তারিত আরো যদি কিছু জানার থাকে তাহলে জেনে নিতে হবে। আর আর্টস এবং কমার্সের জন্য দুইটা বিষয়ের কোর্স আছে, আবার সব বিষয়ের কোর্স রয়েছে। তো 2টা বিষয়ের যে কোর্স, সেটা হচ্ছে গণিত এবং সাধারণ বিজ্ঞান। 2টা বিষয় যদি তোমরা পড়তে চাও, তাহলে তোমাদের প্রত্যেকটা 220 টাকা করে দিতে হবে প্রত্যেক মাসে। আর যদি তোমাদের কমার্সের যে গ্রুপগুলো ক্লাসগুলো আছে, গ্রুপের যে সাবজেক্ট গুলো আছে, সবগুলো সাবজেক্ট যদি পড়তে চাও, সাথে গণিত এবং সাধারণ গণিত, মানে 5টা সাবজেক্ট 550 টাকা দিতে হবে। আর ইসেরও আর্টস কমার্সের ক্ষেত্রে এখানে আর্টস এবং কমার্সে যারা রয়েছে, তাদেরও যদি তোমরা গ্রুপের সাবজেক্ট গুলো পড়তে চাও, সাথে যদি গণিত এবং সাধারণ গণিত পড়তে চাও, তাহলে 520 টাকা করে দিতে হবে। তো এখানে হচ্ছে কথা। আর যদি কেউ আমাদের সরাসরি আমাদের কোচিং এ অফলাইনে ভর্তি হতে চাও, তাহলে এখানে মশদপুর, পশ্চিম মেরুলবাড্ডা, ঢাকা, মানে রামপুরার পাশে যে মেরুলবাড্ডা, এখানে তোমার আমাদের কোচিং আছে। তোমরা সরাসরি এখানে এসে ভর্তি হতে পারো। এরপর আমরা রচনামূলক প্রশ্ন চলে যাই। রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপট নির্ভর, 10টি থাকবে। 10টি থেকে 7টি প্রশ্ন উত্তর দিতে হবে, ঠিক আছে? তো 7টিতে 7 7 49 মার্ক থাকবে, ঠিক আছে? প্রতিটি প্রশ্নের মান থাকবে 7। তো এই যে প্রশ্নগুলোর ভিতরে 1 2 3 এরকম আবার থাকবে। তো আমরা প্রশ্নগুলো শুরু করি। অন্তু তার বেতন থেকে প্রথম মাসে 1500 টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন। প্রথম প্রশ্ন, ক নম্বর, সমস্যাটিকে n সংখ্যক পদ পর্যন্ত প্রকাশ করো। তো n সংখ্যক পদ পর্যন্ত কিভাবে প্রকাশ করব? এখানে দেওয়া আছে প্রথম মাসে 1500 টাকা রাখে, দ্বিতীয় মাসে রাখে হচ্ছে আরো 100 টাকা বেশি, 1600 টাকা। তৃতীয় মাসে এই 1600 টাকার সাথে আরো 100 টাকা যোগ হবে, তাহলে 1700 টাকা। এইভাবে তাহলে 1500, 1600, 1700 প্রত্যেক মাসে এই যে n পর্যন্ত এভাবে টাকা জমা রাখে। খ নম্বর, অন্তু 15তম মাসে কত টাকা সঞ্চয় করেন? তো 15তম মাসে কত টাকা সঞ্চয় হবে? তো ক থেকে আমরা পেয়েছি এই যে ধারাটি হচ্ছে এরকম, এটা একটা সমান্তর ধারা। সমান্তর ধারা হলে এখানে প্রথম পদ কত? 1500। সাধারণ অন্তর কত? এই যে দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করলাম, তাহলে কত হয়? 1600 থেকে 1500 বিয়োগ করলে 100 টাকা। তো ধারাটির 15তম পদ কত হবে? সূত্র হচ্ছে a যোগ n - 1 ইন্টু d। n এর মান কত? 15। 15 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 14। 14 ইন্টু d, d এর মান কত? 100। তো 14 কে 100 দ্বারা গুণ করে 1400 হয়। 1400 আর এই 1500 যোগ করলে কত হয়? 2900। তার মানে 15তম মাসে তিনি এই 2900 টাকা সঞ্চয় করেন। এরপরে গ নাম্বার প্রশ্ন, অন্তু প্রথম 18 মাসে কত টাকা সঞ্চয় করবে, সেটা হিসাব করতে হবে। এখন দেখো, পদ খ হতে পাই আমরা প্রথম পদ কত? এই যে 1500। সাধারণত d এর মান হচ্ছে 100। এখন 18তম পদ, 18টি পদের সমষ্টি কত হবে? তো 18টি পদের সমষ্টি হবে n/2। সূত্র কি? n/2 ইন্টু 2a প্লাস n - 1 ইন্টু d। তো এখানে 2 ইন্টু, এখানে দেখো n/2, n এর মান কত? 18 ভাগ হচ্ছে 2, আর 2a, এই যে 2 ইন্টু, এই যে 2 ইন্টু a এর মান কত? 15, আর n - 1 মানে 18 - 1 মানে 17, আর d এর মান হচ্ছে 100। এখন এই যে 2 গুণ হচ্ছে 15, তার মানে 15 30 3000, আর এই যে 17 আর 100 যদি গুণ করি তাহলে কত হয়? 1700। 1700 আর 100, 1700 আর 3000 যোগ করলে কত হয়? 47। 47 সাথে 9 গুণ করে দেবো, তাহলে 42300 টাকা। তাহলে সঞ্চয় হবে 42300 টাকা। এরপরে 3 নম্বর প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে একটি সমান্তর ধারার প্রথম পদ, দ্বিতীয় পদ এবং 10তম পদ দেওয়া আছে। একটি গুণোত্তর ধারার প্রথম, চতুর্থ এবং 7তম পদের সমান হবে। এখন ক নাম্বার প্রশ্ন, যে সমান্তর ধারার প্রথম পদ
এ সাধারণ অন্তর ডি এবং গুণোত্তর ধারার সাধারণ অনুপাত আর হলে ধারা দুটির সমন্বয়ে দুইটি সমীকরণ গঠন করো। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। ঠিক আছে, তো এখানে প্রথম প্রশ্ন, এখানে দেখো এখানে সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ কত এ, সাধারণ অন্তর কত ডি, তাহলে n তম পদ কত হবে a যোগ n - 1 ইনটু ডি। তো ধারার সমান্তর ধারার দ্বিতীয় পদ কত হবে a যোগ n - 1 ইনটু ডি হবে। তারপরে 10 তম পদ কত হবে, তো n - 1 মানে কত 1, তো একের সাথে ডি গুণ করলে তো ডি হয়। আর 10 তম পদ কত হবে 10 বিয়োগ 1 মানে 9d 9d হবে। গুণোত্তর ধারার ক্ষেত্রে অনুপাত কত আর, তো গুণোত্তর ধারার প্রথম পদ কত a, তাহলে n তম পদ কত হবে a r টু দি পাওয়ার n - 1। তাহলে এখানে চতুর্থ পদ কত হবে 4 বিয়োগ 1 তার মানে a r কিউব হবে। গুণোত্তর ধারাটির সপ্তম পদ কত হবে 7 থেকে 1 বিয়োগ করলে 6 হবে a r টু দি পাওয়ার 6। এখন প্রথম পদ তো ওই গুণোত্তর ধারার প্রথম পদের সমান, তাই না? এখানে বলছে না যে এখানে প্রথম পদ গুণোত্তর ধারার কি, গুণোত্তর ধারার এখানে সমান হবে কততম পদে, প্রথম পদের সমান হবে। দ্বিতীয় পদ হবে চতুর্থ পদের সমান, তাহলে দ্বিতীয় পদ চতুর্থ পদের সমান হলো, এই যে দ্বিতীয় পদ চতুর্থ পদের সমান হলো। ঠিক আছে, আর এখানে দ্বিতীয় পদটা চতুর্থ পদের সমান হবে, এটা বলছে। আর এখানে বলছে যে সপ্তম পদ কত হবে, সপ্তম পদ দেখো এটা হচ্ছে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদটা চতুর্থ পদের সমান, এটা হচ্ছে 1 নম্বরে যেটা। আর তারপরে দশম পদ সপ্তম পদের সমান, তার মানে এটা দশম পদ সপ্তম পদের সমান হয়ে গেল। এটা হচ্ছে নিম্ন দুইটা সমীকরণ। তারপর খ নম্বর সাধারণ অনুপাত আর এর মান বের করতে হবে। এখানে ক থেকে আমরা যেটা পেয়েছিলাম 1 নং থেকে, মানে ক থেকে, এখানে ক থেকে a যোগ b সমান a r কিউব, আর এটা সমান এত পেয়েছি, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা যদি এরকম করি যে 1 নম্বর সমীকরণ থেকে যেটা পেয়েছি এটাকে এখানে এই যে আছে না a r কিউব, এই r কিউবটাকে বাম পাশে যদি নিয়ে আসি ডান পাশ থেকে তাহলে মাইনাস হয়ে যাবে। এখন দুইটা থেকে তো একটা কমন নেওয়া যায়, কত কমন নেওয়া যায় a কমন নেওয়া যায়, তাহলে এখানে 1 - r কিউব সমান -d লেখা যায়, এটাকে ডান পাশে নিয়ে আসলাম, মাইনাস হয়ে গেল। তাহলে এখানে a সমান কত হবে -d বাই 1 - r কিউব, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। এখন একটু খেয়াল করো এখানে 2 নম্বর সমীকরণ থেকে কি লেখা যায়, একইভাবে এই যে এটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে -6 টু দি পাওয়ার r, এই যে a টু দি পাওয়ার a r টু দি পাওয়ার 6 প্লাস 9 আছে, এই 9টাকে ডান পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাস হয়ে গেল। এখান থেকে এর মান কত হবে -9 বাই, এই যেটা তো গুণ আছে তাই ভাগ হয়ে যাবে। এটাও দেখো এর মান, আবার এটাও কিন্তু এর মান, তো এটা 3 নম্বর এবং 4 নম্বর যারা আছে ডান পাশে তারা দুইটা সমান হবে। সমান হলে আমরা লিখতে পারি যে -d বাই 1 - r কিউব। এটা এখানে মাইনাসে মাইনাসে কাটা, d তে d তে কাটা যায়, তাহলে এখানে থাকে 9 আর এখানে থাকে 1, এখানে r গুণ করব, এটার সাথে এটা গুণ আর উপরের সাথে এটা গুণ করব, তাহলে কত হয় 9 - 9 টু দি পাওয়ার r সমান 1 - r টু দি পাওয়ার 6। আমি এই r টু দি পাওয়ার 6 টাকে এই পাশে নিয়ে আসলাম, নিয়ে আসলে কত হয় দেখো r টু দি পাওয়ার 6 -9 r কিউব, আর এখানে 9 থেকে 1 চলে গেল, তাহলে কত হয় 8 থাকে। এখন এই যে 9 r কিউব আছে না, এটাকে ভাঙবো, দেখো -r কিউব আছে 9 r কিউব, তাহলে এখানে -8 r কিউব r কিউব লেখা যায়, সেটাই এখানে লেখা হয়েছে। এখন এখান থেকে r কিউব কমন নিলাম, তাহলে এখানে r কিউব থাকে -8 থাকে, আর এখানে -1 কমন নিলাম, তাহলে এখানে r কিউব থাকে -8 থাকে সমান 0। এখন এখানে r কিউব -8, তাহলে এখানে থাকে কত r কিউব -1 এ সমান 0। মানে r কিউব -8 সমান কত 0, r কিউব সমান কত 8, তাহলে r কিউব সমান কত 8 টাকে 2 টু দি পাওয়ার 3 লেখা যায়। দেখো এখানেও 3 আছে এখানেও 3 আছে, r সমান কত হবে 2, আর এই পাশে কত হয় r কিউব সমান কত 1, তাহলে r কিউব সমান কত 1। আর এর মান যদি 1 হয় তাহলে এটা সম্ভব নয়। কেন সম্ভব নয়, দেখো আর এর মান যদি 1 হয় তাহলে প্রত্যেকটা প্রথম পদের মানও যা হবে দ্বিতীয় পদের মানও তাই হয়ে যায়, সবগুলো পদের মান সেম হয়ে যায়, এর জন্য এটা সম্ভব নয়। তার মানে এর আর এর মান কত হবে 2 হবে। এটা হচ্ছে কথা, এখানে আমাদের হয়ে গেল। তারপরে 4 নম্বর প্রশ্ন, যেটা এখানে 4 নম্বর প্রশ্ন দেখো m সমান দেওয়া আছে, l সমান দেওয়া আছে। এটা তো প্রথম প্রশ্ন ক নাম্বার, m সমান যদি 128 হয় তাহলে p এর মান বের করতে হবে। তো এখানে m সমান হচ্ছে এটা, তো m সমান আবার 128, তাহলে এটা সমান লেখা যায় মানে p টু দি 4 টু দি পাওয়ার 2p + 1, এটাকে 128 লিখতে পারি। এখন এই 128টাকে 2 টু দি পাওয়ার 7 লেখা যায়। দেখো কেন 2 টু দি পাওয়ার 7 লিখবো সেটা তো কথা, কারণ এই পাশে যাতে এই যে এটাকে যদি আমরা ভাঙি, এই যে 4 আছে না, 4টাকে ভাঙলে কত হয় বলতো 2 এর স্কয়ার আকারে লেখা যায়, তাহলে আমি 2 টু দি পাওয়ার 2, আর বাইরে আছে 2p + 1, এটার সাথে এটা গুণ করি, তাহলে মানে 4p, আর এই 2 এর সাথে 1 গুণ করলাম তাহলে 2 হয়ে যায়, তাহলে 4p + 2, আর এই পাশে 2 টু দি পাওয়ার 7 লেখা যায়, কারণ কি দেখো 2 টু দি পাওয়ার 7 এর লিখলে কত আসে 128 হয়। এখন কেন এটা লিখলাম, এই যে বেস 2 আছে এই পাশেও বেস 2 করলাম,
এইভাবে লিখলে এই বেজে বেজে যেহেতু সমান হলো, তাহলে পাওয়ার দুটাও সমান হবে। পাওয়ার এখানে কত আছে, p প্লাস 4p প্লাস 2, আর এখানে পাওয়ার কত 7, 4p প্লাস 2 সমান 7, 4p সমান কত 7 বিয়োগ 2, মানে এই পাশে প্লাস 2 আছে, এই পাশে নিয়ে গেলাম ডান পাশে, তাহলে মাইনাস হয়ে গেল। 7 থেকে 2 চলে গেলে কত হয় 5 থাকে, p সমান কত হবে 7/4 হয়ে গেল। এটা হচ্ছে p এর নির্ণয় মান কত হবে 5/4, এই যেটা শেষ। ঠিক আছে, এরপর খ নাম্বার প্রশ্ন। এখানে খ নাম্বার কি বলছে দেখো, কিউ সমান যদি 3 হয় তাহলে এল এর মান বের করতে হবে। এই যে কিউ এর মান না 3 দিয়ে দিয়েছে, তাহলে এই যে এল টার মান কত হবে, ইজিলি খুব বের করা যাচ্ছে। কিউ সমান কত 3, কিউ এর মান একদম লাস্টে বসাবো, এত তাড়াহুড়া করার দরকার নেই। এল যেটা আছে সেটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, এই যে ভাবে। এখন এখানে উপরে আছে 3, নিচেও 3 আছে, তাহলে এটাকে দেখো ওই 3 এখানে x আছে, এই x কে গুণ করলে x স্কয়ার হয়ে গেল, আর এই x এর সাথে এই 1 গুণ করলাম, তাহলে -x হলো। ভাগের জায়গায় ভাগ দিলাম। এখানে দেখো এই 3 গুণ 3, 3 3 9, আর পাওয়ার কত x প্লাস 1, আর নিচে কত দেখো এই x এরকম আছে না, x প্লাস 1 ইনটু আছে x মাইনাস 1, এর সূত্র কি x স্কয়ার মাইনাস 1 এটা, তাহলে এখানে এই যে x স্কয়ার মাইনাস 1 বসালাম, আর এখানে 3 টু দি পাওয়ার মাইনাস 2। এখন এই যে 3 বসালাম, এই যে দুটা থেকে 3 বসালাম, উপরে x প্লাস 1 আছে, আর নিচে x স্কয়ার মাইনাস x আছে, এটাকে উপরে নিয়ে যাব, তাহলে মাইনাস হয়ে যাবে। আর এখানে ভাগ দিলাম, এই যে ভাগ। ঠিক আছে, উপরে কত 3 এর স্কয়ার লেখা যায় না, 3 এর স্কয়ার লিখলাম, উপরে x প্লাস 1, আর নিচে তো 3 টু দি পাওয়ার x মাইনাস 1 আছে, ভাগ আবার এখানে মাইনাস 2 আছে, থাক। এখন এখানে এই দেখো x প্লাস 1 লিখলাম, এই যে x প্লাস 1, আর এই প্লাসে মাইনাসে মাইনাস x স্কয়ার, আর মাইনাসে মাইনাসে প্লাস x, এই ভাগ এখানে কত 3 টু দি পাওয়ার 2, এই 2 সাথে x গুণ করলাম 2x, আর এটার সাথে এটা গুণ করব, তাহলে 2, আর নিচে কত x স্কয়ার মাইনাস 1, এই যে x স্কয়ার মাইনাস 1, এটাকে উপরে নিয়ে যাব, তাহলে মাইনাস হয়ে যাবে x স্কয়ার মাইনাস 1। তাহলে এখানে 2x প্লাস 2 মাইনাস x স্কয়ার প্লাস 1 এটা এরকম হয়ে যায়, আর ভাগ 3 টু দি পাওয়ার মাইনাস 2 হয়ে যায়। এখানে কত কাটাকাটি, এখানে x স্কয়ার প্লাস 2x প্লাস 1 ভাগ 2x প্লাস 2, এই যে 2, এই 2 আর এই 3 এক যোগ করলে কত হয় 3 হয়ে যায়, আর বাদ বাকি সব সেম থাকে। আর এখানে ভাগ আছে যেহেতু, তাহলে বিয়োগ হবে, এই বিয়োগে বিয়োগে আবার এখানে প্লাস হয়ে গেল। এখন দেখো সবগুলোর সাথে সবগুলো কাটাকাটি যায়, সাথে এটা এই এখানে 1 আর লাস্টে আছে 2, তাহলে 3 এর সাথে 3 বিয়োগ করলে 3 টু দি পাওয়ার 0 হয়ে যায়, এর মান কত হবে 1, তার নির্ণয় এল এর মান হবে এই 1। এরপরে 5 নম্বর প্রশ্ন, একটি মোটরসাইকেল থেকে নির্গত শব্দের তীব্রতা প্রতি বর্গমিটারে এত, একটি অটোরিকশা থেকে 60 ডেসিবেল শব্দ এবং একটা রিকশা থেকে 50 ডেসিবেল শব্দ নির্গত হয়। ক নম্বর প্রশ্ন, মোটরসাইকেল থেকে কত ডেসিবেল শব্দ নির্গত হবে। এখন এখানে যে মানগুলো যা যা দেওয়া আছে একটু দেখি, এখানে কি কি দেওয়া আছে দেখো। এখানে মোটরসাইকেল থেকে নির্গত শব্দের তীব্রতা দেওয়া আছে, এখানে তীব্রতা কত, ওই যে মোটরসাইকেল থেকে তীব্রতা শব্দের তীব্রতা আছে এত, দেওয়া হয় যে এখানে বসিয়ে দিলাম। শব্দের সর্বনিম্ন যে তীব্রতা আদর্শ যেটা এস দিয়ে প্রকাশ করা 10 টু দি পাওয়ার মাইনাস, এটা মুখস্থ করা লাগবে। মোটরসাইকেল থেকে কিন্তু ডেসিবেল কত হবে, তো ডেসিবেল সমান 10 log 10, এটা i বাই s হবে, তো i এর মান বসিয়ে দিলাম, s এর মান বসিয়ে দেবো। ঠিক আছে, এখন বসিয়ে দিলাম, বসা দেওয়ার পরে এখানে 3.25 এই যে লিখলাম, মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস 5, আর নিচে আছে 10 টু দি পাওয়ার কত 12। এখন এই 10 টু দি পাওয়ার থেকে 12টাকে যখন উপরে নিয়ে যাব তখন প্লাস হয়ে যাচ্ছে, তো যদি প্লাস হয়ে যায় দেখো, যদি প্লাস হয়ে যায় তাহলে কত হয়, এখানে -5 থেকে +12, তাহলে কত হয়, এখানে 7 থাকে, কত থাকে বলতো, এই যে 7 থাকে, এই 7 যেহেতু 7 থাকলো, এই 7 বসিয়ে দিলাম, এই দেখো 7। এইটার মান আমরা একবার ক্যালকুলেটরের মাধ্যমে বসিয়ে দেবো। দেখো ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে, তোমার কাছে যদি এরকম ক্যালকুলেটর থাকে, প্রথমে কি আছে দেখো 10 আছে, তারপরে কি লগ, এই যে লগ, অথবা তুমি এরকম ভাবে বের করতে পারো, প্রথমে লগ, এই যে লগের মানটা বের করে নেবো, নিচে কত আছে 10 দিয়ে দিলাম, দেখছো নিচে, আর উপরে এটাকে টান দিয়ে উপরে ব্র্যাকেটের ভিতরে নিয়ে যাবো, কত 3.25 10 টু দি পাওয়ার কত 7, এই যে এই মানটা কত আসে, এই যে এটা আসে, এটার সাথে লাস্টে প্রথমে 10 আছে না, 10 গুণ করে দেবো, তাহলে মান হবে কত 75.11 আচ্ছা, এইবার যদি এই ক্যালকুলেটর তোমার কাছে না থাকে, তাহলে লগ যদি থাকে এরকম তাও হবে। লগ থাকলে প্রথমে আর্গুমেন্টের মান বসাবো, কত 3.25 10 টু দি পাওয়ার কত 7, ব্র্যাকেট ক্লোজ করতে হবে, ভাগ দিবা, আবার লগ দিবা, লগ কত, লগ হচ্ছে এই 10, মানে বেজের মান দিবা, তখন ব্র্যাকেট ক্লোজ করে যে মানটা আসবে সেটাকে আবার
বাইরে যে 10 আছে না 10, এটাকে দ্বারা গুণ করবা, এই যে মান কিন্তু সেম হয়ে যাবে। তোমাদের বইয়ে এটা আছে না, এতটুকু করার দরকার নেই, বুঝছো? এটা না করে সরাসরি মানটা বসিয়ে দেবে। এই যে এখানের পরে সরাসরি এই মানটা 76 বসিয়ে দেবা। এই যে 75 দশমিক সামথিং না, এটাকে 76 লিখে দিবা। তাহলে অতএব মোটরসাইকেল থেকে নির্গত শব্দের তীব্রতা হবে 76 ডেসিবল বা 76 ডেসিবল। এরপরে খ নাম্বার, অটোরিকশা থেকে প্রতি বর্গমিটারে নির্গত শব্দের তীব্রতা কত হবে সেটা বের করতে হবে। এখন অটোরিকশা থেকে নির্গত শব্দের তীব্রতা হচ্ছে 60 ডেসিবল। 60 ডেসিবল দেওয়া আছে না, এই যে 60 ডেসিবল। তাহলে এখানে আয়ের মান বের করতে হবে। এস এর মান তো আমরা জানি, আয়ের মান বের করতে হবে। তো ডি সমান কি জানি আমরা, 10 log 10 আই বাই এস জানি। এখানে এটার মান বসিয়ে দিলাম, আর এই পাশে 10 log আয়ের মান তো জানি না, এটা বের করতে হবে। এখানে দেখো 10 log আছে, এখানে কত আছে 10 আছে। এই যে সূত্র আমরা একটা জানি, a টু দি পাওয়ার x সমান, মনে করো যদি n হয় তাহলে x সমান কত হয়, আমরা এভাবে লিখি না 10 log, এখানে নিচে আছে x আর এখানে লিখি n। এখন যদি এটা দেওয়া থাকে তাহলে এখান থেকে আমরা এখানে লিখতে পারি, কিভাবে লিখবো, এই যে পাওয়ারটা থাকবে x, দেখছো এখানে কত আছে, x সমান 6 আছে, এটা চলে যাবে পাওয়ারে, এই যে 6 উপরে চলে যাবে। আর এখানে যে বেস আছে, বেস কত, এখানে বেস হচ্ছে 10, তাহলে 10 টু দি পাওয়ার 6 হয়ে যাচ্ছে। আর এই পাশে যা থাকবে এই পুরোটাই কিন্তু n এর মান, তাহলে এই পুরোটাই n এর মান বসিয়ে দিলাম। তাহলে এখানে 10 টু দি পাওয়ার 6 আর এখানে 10 টু দি পাওয়ার 12, এটাকে আর গুণ করলাম, এই যে এটা 6 এর গুণ করলাম কত হলো, তাহলে 10 টু দি পাওয়ার -6 হতো। অটোরিকশা থেকে প্রতি বর্গমিটারে নির্গত শব্দের তীব্রতা হবে 10 টু দি পাওয়ার -6 ওয়াট হবে, ওয়াট। তার একক কি হবে, ওয়াট। লাস্টে অটোরিকশা এবং রিকশার মধ্যে শব্দের তীব্রতার তুলনা করো, তো কোনটার তীব্রতা বেশি কোনটার তীব্রতা কম। তো আমরা জানি ডি সমান তো এটা, এই সূত্রটা জানি। অটোরিকশার ক্ষেত্রে এটা, হ্যাঁ অটোরিকশার ক্ষেত্রে এই যে সূত্রটা আমরা এই পর্যন্ত তো আমরা বুঝতে পেরেছি, 10 টু দি পাওয়ার 6 সমান আই অটোরিকশা বাই আই 10 টু দি পাওয়ার -10 12 আর কি। আবার রিকশার ক্ষেত্রে এই যে এটা সেম, এটার মান হচ্ছে 50, তো এখানে 10 টু দি পাওয়ার 5 সমান রিকশা বাই এস। এখন 1 নং যে মানটা পেয়েছি এটাকে যদি 2 নং দিয়ে ভাগ করে দিই তাহলে 10 টু দি পাওয়ার 6 বাই 10 টু দি পাওয়ার 5, কাটাকাটি করে উপরে 10 থাকে, এসে 10। আর এই পাশে অটোরিকশা মানে তীব্রতা ভাগ আছে এস, আর এই মানটা একদম এসটা একদম উপরে চলে যায়, এটা কাটা যায়। তাহলে এখানে কি থাকে, অটোরিকশা তীব্রতা ভাগ আছে রিকশার তীব্রতা। তাহলে অটোরিকশার তীব্রতা কত হবে, এই 10 এর সাথে এটা গুণ করতে হবে, আমরা 10 গুণ বলতে পারি। অটোরিকশা শব্দের তীব্রতা রিকশা শব্দের তীব্রতার 10 গুণ হবে, 10 গুণ। তারপর 6 নম্বর প্রশ্ন, তোমরা এখনো যারা আমাদের কোর্সে ভর্তি হও নাই অবশ্যই কোর্সে ভর্তি হয়ে যাও। অনেকজনই আলহামদুলিল্লাহ ভর্তি হয়ে গিয়েছে, ঠিক আছে? যদি ভর্তি হতে চাও বা কে ভর্তি হলো এটা যাচাই করতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? তারপরে বিশ্বাস হলে ভর্তি হয়ে। এখানে 6 নম্বর প্রশ্ন, কোন একদিন একটি বৃক্ষ মেলা হতে 410 টাকায় 5টি পেয়ারা গাছের চারা এবং 4টি লেবু গাছের চারা কিনলো। তো রাজু একই দরে কত টাকা, 400 টাকায় 4টি পেয়ারা গাছের চারা এবং 5টি লেবু গাছের চারা কিনলো। প্রতিটি লেবু চারার দাম প্রতিটি পেয়ারা চারার দামে কত 10 টাকা কম হবে। এখন প্রথম প্রশ্ন, ক প্রদত্ত তথ্যের সমীকরণ জোট গঠন। মনে করি, ধরি, যারা ধরতে পারবা না মনে করবা, যাদের মন নেই তারা ধরবা, ঠিক আছে? ধরি প্রতিটি পেয়ারা গাছের চারার দাম কত, x টাকা, লেবু গাছের চারার গাছে y টাকা। এখন 5টা হচ্ছে, এখানে কি বলছে 5টা গাছ না, 5 বৃক্ষমেলা থেকে 5টি পেয়ারা গাছ কিনলো, তাহলে একটার দাম যদি x হয় 5টার দাম 5x, আর এখানে লেবু গাছ কিনলো 4টা, এই টোটাল কত হবে 410 টাকা। আর আরেকজন এখানে 4টা আছে পেয়ারা গাছ আর 5টা হচ্ছে লেবু গাছ, তাহলে টোটাল কত হলো তার 400 টাকা। তো এটি হলো তথ্যের আলোকে গঠিত সমীকরণ জোট। তারপরে খ নাম্বার, ক হতে প্রাপ্ত সমীকরণ জোটটি আর গুণন পদ্ধতিতে সমাধান করতে হবে। তো ক থেকে যে সমীকরণ দুটো পেয়েছি সেটা আছে এটা, এই দুইটা উল্লেখিত পদ্ধতি অর্থাৎ আর গুণন পদ্ধতিতে এটাকে সমাধান করার জন্য এই যে মান এগুলো আছে, হ্যাঁ এই যে সমীকরণের ডান পাশে যে সংখ্যাগুলো আছে এটাকে বাম পাশে নিয়ে আসতে হবে, তাহলে মাইনাস হয়ে যাচ্ছে দুইটাই। 3 নাম্বার দিলাম, এটাকে 4 নাম্বার দিলাম। এখন এই দুইটাকে আবার এই যে a1x প্লাস b1y প্লাস c1 সমান 0 এবং a2x প্লাস b2y সমান c2 প্লাস c2 সমান 0, এই দুইটা সমীকরণের সাথে তুলনা করতে হবে। তুলনা করলে দেখো এই যে 5, এই 5টা হবে এর মান, a1 এর মান, b1 এর মান, c1 এর মান, b2 এর মান, c2 এর মান, মানে a2 এর মান, b2 এর মান, c2 এর মান, এগুলো বের করলাম এখানে। বের করার পরে এখানে এই যে এইভাবে সূত্র বসাবো। কিভাবে বসাবো দেখো, প্রথমে a1 এইভাবে আমরা যদি লিখি a1 a2 b1 b2 আর c1 c2, যখন আমরা a1 এর মানে এই যে x এর মান বের করব, x বাই লিখবো, x বাই দেখছো এই যে এই সংখ্যাটা কিভাবে লেখা হলো। তো আমরা যখন x এর মান লিখবো এইভাবে লিখবো, x এইভাবে x ভাগ
ভাগ হবে, এই দেখো মনে করবো যে এখানে এই এ নাই, তাহলে এটার সাথে এটা গুণ হবে প্রথমে B1C2, এই যে B1C2। তাহলে দেখো এখানে আমরা প্রথমে B1C2 এর মান বসালাম, এটা হচ্ছে B1, ঠিক আছে, দেখো B1 আর C2 এর মান কত, এই দেখো C2 এর মান হচ্ছে -400, এই যে এটা বসিয়ে দিলাম। এরপরে সূত্রের বিয়োগ দেব, এখানে কি দেব, সূত্রের বিয়োগ, এই দেখো সূত্রের বিয়োগ দিলাম। তারপরে কত আছে, তারপরে হচ্ছে এটার সাথে এটা গুণ, কত হয়, সূত্রের বিয়োগ করে B2C1, এই যে এখানেও B2C1 এর মান বসালাম, B2 এই যে B2 এটা C1 এর মান। তারপরে এরপরে আমরা y এর মান বের করব, y বাই বের করব। তো y বাই কত হবে, যখন y বাই বের করব তখন আমরা মনে করব কি এখানে B1 B2 নাই, মনে করো এখানে নাই, তাহলে কি করব, এটার সাথে এটা গুণ দেব, কত হয়, এখানে A1C2, A1C2, এই দেখো A1C2, এটা সূত্রের মাইনাস, এই যে সূত্রের মাইনাস দেব, ঠিক আছে, এই যে সূত্রের মাইনাস দিলাম। তারপরে কত হবে, এটার সাথে এটা গুণ, কত হয়, A2C1, ঠিক আছে, এই যে A2C1 এর মান বসালাম, এখানে হচ্ছে A2C1। এরপরে কত, এরপরে যখন আমরা 1 বাই লিখবো তখন মনে করবো যে আমরা C1 C2 এগুলো নাই, এখানে আবার A1 বা A2 আছে, এখানে কত 1 ভাগ কত হবে, A1 এর সাথে B2 গুণ করতে হবে, A1 B2, এর এখান দেখো এটা A1 B2, এই যে A1 B2 এর মান, তারপরে মাইনাস, সূত্রের মাইনাস, মাইনাস এটা কত হবে, A2 B1, তাহলে দেখো A2 B1, এটা বসাবো। এইভাবে বসায় মানগুলো এখন হিসাব করতে হবে। এখন দেখো এটার সাথে গুণ করে দেবো, 400 সাথে 4 গুণ করলে 1600 হয়, প্লাসে মাইনাসে মানে প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, 5 এর সাথে 410 এখানে যোগ করে দিলাম। তারপর এখানে মাইনাস 410 এর সাথে 4 গুণ করব, তাহলে এত হয়, প্লাসে মাইনাসে মাইনাস, এটার সাথে এত হয়, তারপর 4 5 5 কত 25, মাইনাস কত হয়, তাহলে 16 হয়ে যায়। এখন এটাকে প্লাস মাইনাস করলাম, তাহলে এখানে কত 450, এখানে করলে 360, আর এখানে কত হয় 9 হয়। এখন এই যে x বাই 400 কত আছে 50, এটা সমান 1/9 লেখা যায়, এই যে 1/9 লিখলাম, তাহলে x এর মান কত হবে, এই 450 এটা উপরে চলে যাবে, 450 ভাগ 9, তাহলে কত হয় 50 হলো, এই যে 50 এর মান। আর এটার ক্ষেত্রে কত হয়, ভাগ করলে 40 হলো, তাহলে 50 আর 40 এটা হচ্ছে মান। এরপরে বলছে যে ক হতে প্রাপ্ত সমীকরণটি অপনয়ন পদ্ধতির সমাধান করো। ওই সেম জিনিস আবার অপনয়ন পদ্ধতিতে করতে হবে, 1 নাম্বার 2 নাম্বার সমীকরণ। অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হলে দেখো 1 নংকে কি করব, 4 দ্বারা গুণ করে দেবো, এই যে এই 4 দ্বারা, মানে 2 নাম্বার সমীকরণে x এর যে সহগ সেটা দ্বারা গুণ করে দেবো 1 নাম্বার সমীকরণকে, আর 2 নাম্বার সমীকরণকে গুণ করব, তাহলে 1 নাম্বার সমীকরণের x এর যে সহগ আছে তার মানে 5, এই 5 দ্বারা 2 নাম্বার সমীকরণ দ্বারা গুণ করে দেবো, গুণ করলে তো এত হয়। এখন এটাকে বিয়োগ করব, বিয়োগ করলে নিচের যেটা আছে মানে প্লাস আছে না, এটা মাইনাস হয়ে যাবে। তারপর এখানে দেখো প্লাস আছে, এটা মাইনাস হয়ে গেল, এখানে কিছু নেই মানে প্লাস আছে মাইনাস হয়ে গেল, কাটাকাটি যায়, এটা উপর 16 আছে, 16 থেকে 25 বিয়োগ করলে -9, আর এখানে 1640 থেকে 2000 বিয়োগ করলে কত হয়, -360, এই মাইনাসে মাইনাসে কাটা, তাহলে y এর মান কত হলো 40। কিভাবে, 360 কে 9 দ্বারা ভাগ করতে হবে, তাহলে কত হবে 40। এখন y এর মান 2 নম্বর সমীকরণ বসাই দেব, 2 নম্বর সমীকরণ কোনটা, এই যে এটা, এখানে দেখো 4x + 5 y এর মান 40, কত হয়, এই যে এত 200 হয়, 200 বিয়োগ করলে হয় কত, আরো 200, x এর মান হবে কত, 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 50 হয়, আর এটা 40 হয়। তারপর 7 নম্বর প্রশ্ন চলে যাই। 7 নম্বর প্রশ্নে দুইটা সমীকরণ দেওয়া আছে, সরল সমীকরণ জোট। ক নম্বর হচ্ছে সমীকরণ জোটকে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হবে। তো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হলে দেখো এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম এখানে, এখন আর এটা আছে 2 নম্বর, 1 নং থেকে যেটা পাই 3x সমান কি লেখা যায়, ওই পাশে নিয়ে মানে ডান পাশে নিলাম, তাহলে প্লাস হয়ে গেল, y সমান কত 4y/3 হয়ে গেল। এই যে x এর মান আমরা এখন 2 নম্বর সমীকরণে বসিয়ে দেব, দেখো 2 নম্বর সমীকরণে বসাই দেব। 2 নম্বর সমীকরণ কোনটা, এই যে 2x, তাহলে 2 × x এর মান তো 4y/3, এটা বসাই দেব, তাহলে এখানে 4y/3 -3y সমান আছে -1। এখন এই যে 4 দুগুণে কত হয়, 8/3 -3 সমান 0, এটাকে লসাগু করব 3, তাহলে 8y - 9 সমান আছে -1। তাহলে এখানে 8 থেকে 9 বিয়োগ করলাম, তাহলে কত হয়, -y থাকে /3 সমান -1। এখানে এটার সাথে এটা গুণ করে দেব, কত হয়, -3, দুই পাশ থেকে কাটাকাটি যায় মাইনাস, তাহলে y সমান কত 3 হবে। এখন এই যে 3 নং সমীকরণের 3 নম্বর সমীকরণ কোনটা ছিল, এই যে এটা ছিল, দেখছো এই যে এটা, হ্যাঁ 4y/3, এটাকে মান বসায় দেব,
4y y এর মান 3, তাহলে 3 এর 4 12, এই 3 3 কাটা, তাহলে 4 থাকলো। ঠিক আছে, এটা অ্যানসার। তারপরে খ নাম্বার প্রশ্ন হচ্ছে লেখচিত্রের সাহায্যে সমীকরণ জোটকে সমাধান করে দেখাও যে xy এর প্রাপ্ত মান ক নং হতে প্রাপ্ত মানের সমান হবে। এটা আমাদের করতে হবে সুন্দর করে, এই মানগুলো বের। এখন দেখো প্রদত্ত সমীকরণ জোট এই দুইটা, এখন 1 নম্বর থেকে পাই, এই যে 1 নম্বর 4y = 3x, তাহলে y = কত 3x/4। এখন x এর মান আমরা কতগুলো আন্দাজে বসিয়ে দেব, ঠিক আছে, -4 4 8 এরকম 3-4টা বসায় দেব। বসালে y এর মান কত হয় হিসাব করি। দেখো যখন x এর মান কত হবে -4, দেখো এখানে তো 3 তো আছে, 3 এর সাথে -4 গুণ করে দেব, -4 গুণ করে দিয়ে যা হবে তাকে নিচে কত 4 এটা দিয়ে ভাগ করে দিলাম, কত হয় -3 হলো, এই যেটা। একইভাবে এটা হবে, এটা হবে, তাহলে দেখো এই যে -4 -3 এটা কত হবে 4 3, এই যে 8 6, এই যে। ঠিক আছে, এখন আবার 2 নম্বর সমীকরণ থেকেও আমরা লিখতে পারি। 2 নম্বর সমীকরণে যে 2x - 3 সমান এই যেটা, তাহলে এখানে y সমান কত 2x + 1/3, এখানে x এর মান বসিয়ে দিলাম এরকম। তাহলে এখানে x এর মান এখানে যদি আমরা বসাই, -2 বসালে -1 পাবো, এই -4 বসালে 3 পাবো, 7 বসালে এই যে 5 পাবো। তাহলে এই বিন্দুগুলো -2 -1, তারপরে কত আছে 4,3, এই যে 4,3, তারপরে কত 7,5, এই যে বসালাম। এখন x ও x' এবং y ও y' যতক্ষণ x এবং y অক্ষ বরাবর মূল বিন্দুকে, ঠিক আছে, বর্গের প্রতি 2 বাহু দৈর্ঘ্যকে, 2 বাহু মানে কি, যখন তুমি 2টা ঘর যাবা, এক ঘর 2 ঘর গেলে এটাকে 1 কাউন্ট করা হবে, এক ঘর যাওয়া হয়েছে সেটা বলা হবে। ঠিক আছে, এখন এই যে দুইটা সমীকরণ মানগুলো পেলাম, মানে যে দুইটা ছক পেলাম না, এ একটা ছক এবং এ একটা ছক, এই মানগুলো এখন বসায় দেবো। যেমন দেখো এখানে এই যে 4, -4, -3, তো -4, -3 দেখো এটা হচ্ছে মূল বিন্দু। কই দেখো এখানে মূল বিন্দু হচ্ছে, এটা হচ্ছে মূল বিন্দু, এই যে মূল বিন্দু। প্রথমে আছে -4, -3, তা -4 যখন বের করবো তখন -8টা ঘর যাইতে হবে। ঠিক আছে, কয়টা ঘর যাইতে হবে 8টা। দেখো এদিকে 5 6 7 এই 8, আর নিচের দিকে কয়টা 6টা ঘর আসতে হবে, এই যে এই 6টা ঘর আসলাম, এই যে। ঠিক আছে, এটা বসানো হয়ে গেল। তারপরে দেখো এখানে কত 4,3, তার মানে x অক্ষ ধনাত্মক দিকে 8 ঘর আর y অক্ষ ধনাত্মক দিকে 6 ঘর যাইতে হবে। তাহলে এখান থেকে 8 ঘর, তাহলে এখানে 5 6 7, এই যে 6 7 এই 8 ঘর, উপর দিকে 6 ঘর, তাহলে এই যে 6 ঘর যাওয়া হবে। ঠিক আছে, এখানে 4, এই যে 3 যাওয়া হলো। একইভাবে এরপরে কত আছে, এই যে 8, 6, তার মানে 16, কত 12 ঘর, এই যে এখানে যাইতে হবে। তারপরে এই যে রেখাগুলো না, এগুলোকে যোগ করে দেবো এইভাবে, তো যোগ করে দিলাম এইভাবে। একইভাবে দ্বিতীয় যে সমীকরণ আছে যেটা, এই মানগুলো আমরা এইভাবে বসাই দেব। বসাই দিলে এই যে আরেকটা সমীকরণ পেলাম, এই যে এই রেখাটা, এই দুইটা রেখা পরস্পর এই বিন্দুতে ছেদ করছে 4,3 বিন্দুতে, দেখছো এই যে 4,3 বিন্দুতে। তো ক নং থেকে আমরা প্রাপ্ত মান এটা ছিল 4,3, এটা সমান হয়েছে, এটা দেখানো শেষ। 8 নম্বর প্রশ্ন চলে যাচ্ছে। 8 নম্বর, এখানে ABC সমকোণী ত্রিভুজের সি সমকোণ, AB এর মান 13 সেন্টিমিটার, BC এর মান 12 সেন্টিমিটার এবং ABC কত দেখো, এটা বিষয় মনে রাখো। কিভাবে আমরা অঙ্কন করব প্রথমে, তো এখানে ABC, B কোণটা হবে, এই যে B কোণ কত থিটা, তার মানে এইটা হবে B কোণ, থিটা কোণ। তারপরে এখানে A আর C কোণটা হবে, এখানে A আর C, এখানে দেখো AB এর মান কত দেওয়া আছে 13, তো এখানে যদি AB দিই তাহলে AB তো সবচেয়ে বড়, তাহলে AB কে অতিভুজ বানাতে হবে, তাহলে এটা হবে 13, আর B এখানে তাহলে C দিতে হবে, C হবে 12। দেখছো মিলে গেছে। এখন এই লম্বর মানটা দেওয়া নাই শুধু, আমাদের sin থিটা, এখানে ক নাম্বার sin থিটা এবং sec থিটার মান বের করতে হবে। তাহলে লম্বের মানটা একটু বের করি। লম্ব হবে অতিভুজের উপরে স্কয়ার, মানে 13 এর উপরে স্কয়ার -12 এর উপরে স্কয়ার। তো এখানে অতিভুজের উপরে যে স্কয়ার আছে তাই না, অতিভুজটা কত ছিল, সরি এটা অতিভুজটা কত ছিল, অতিভুজ হচ্ছে 13, ভালো করে একটু দেখি, এখানে অতিভুজের উপরে স্কয়ার, এই যে অতিভুজের উপরে স্কয়ার, 13 এর উপরে স্কয়ার -12 এর উপরে স্কয়ার। এখন তুমি যদি এটা মান হিসাব করো, রুট দাও 13 এর উপরে স্কয়ার -12 এর স্কয়ার, এই যে 12 এর স্কয়ার, মানটা কত হবে দেখো 5 হলো, এই যে 5। এখন sin থিটা সমান কত হবে, sin থিটা সমান আমরা জানি লম্ব ভাগ হচ্ছে অতিভুজ, তাহলে এখানে লম্বের মান কত, লম্বের মান তো 5 বের করলাম, আর অতিভুজ কত 12। একইভাবে এখানে কত দেওয়া আছে sec থিটা, সেকের ক্ষেত্রে sec থিটা কত হবে, সেকের ক্ষেত্রে সূত্র হচ্ছে অতিভুজ ভাগ হচ্ছে ভূমি, এখানে অতিভুজ কত 13 আর ভূমি হচ্ছে কত 12, তাহলে sin থিটা cos থিটার মান শেষ। এবার AB সমান 40 সেন্টিমিটার, AC সমান 41 সেন্টিমিটার, তাহলে B সমকোণ হলে তবে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে
বিসি এর মান বের করো। এবার একটু চেঞ্জ করে দিছে, হ্যাঁ, মনে করো এখানে যাই দিক তো আমাদের কোনো সমস্যা নেই, আমরা বের করতে পারবো ইনশাআল্লাহ। এখানে মানগুলো চেঞ্জ করে দিছে, চেঞ্জ করে দিক আর যাই করো, মানগুলো তো বের করাই যাচ্ছে, ঠিক না, ঠিক কিনা? এখানে দেখো এসির মান কত দিয়ে দিচ্ছে, এসির মান, এখানে বি কোণ হচ্ছে সমকোণ, তাহলে বি কোণটাকে যদি সমকোণ হয়, বুঝছো, তাহলে কিন্তু আবার একটু চেঞ্জ করে দিতে হবে, যে এটা বি কোণ যেহেতু সমকোণ, তাহলে বিটা হবে এখানে আর সি হবে এখানে। এখানে এসির মান এবার কত, 41, আর এ বির মান কত, 40, তাহলে এ বিসির মান বের করতে হবে। এখন আমরা জানি যে এখানে দেখো, এখানে এবির উপরে স্কোয়ার যোগ বিসির উপরে স্কোয়ার, মানে অতিভুজ লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতিভুজের উপরে স্কোয়ার। এখান থেকে আমরা বিসির মান বের করব। বিসি স্কোয়ার সমান কত হবে, এসি স্কোয়ার মাইনাস এবি এর স্কোয়ার। এখন বিসি সমান কত হবে, বিসি সমান হবে রুট ওভার এসি এর উপর স্কোয়ার মাইনাস এবির উপরে স্কোয়ার। এখন এসি কত, হচ্ছে 41 এর স্কোয়ার মানে এবির মান কত, এবির মান হচ্ছে 40 এর স্কোয়ার হবে, 40 এর স্কোয়ার। এখন এটা হিসাব করলে কত হবে, রুট ওভার 41 এর স্কোয়ার মাইনাস 40 এর স্কোয়ার, এই যে 40 তার স্কোয়ার করব, মানটা কত হয় দেখো 9 হয়, এখানে কত হবে 9, তাহলে 9 সেন্টিমিটার। এটা আমরা খুব সহজে অঙ্কটা করে ফেললাম। এরপর দেখো 9 নম্বর প্রশ্ন, এখানে এত কিলোমিটার ব্যাসার্ধ বিশিষ্ট পৃথিবীর উপর দুইটি স্থান পৃথিবীর কেন্দ্রে এত ডিগ্রি কোণ তৈরি করে। এক নম্বর ক নম্বর প্রদত্ত কোণকে রেডিয়ানে প্রকাশ করতে বলা হচ্ছে, রেডিয়ানে। এই যে কোণটা দেওয়া আছে কত, 60 ডিগ্রি 22 মিনিট আর 30 সেকেন্ড। তো দেখো এটাকে কিভাবে করব, আমি যেভাবে করতেছি দেখো ইজিলি করে দিচ্ছি, হ্যাঁ। এখানে আছে 60 ডিগ্রি 22 মিনিট আর হচ্ছে 30 সেকেন্ড দেওয়া আছে, দেখো 30 সেকেন্ড দেওয়া আছে। এখন 60 ডিগ্রি তো দেওয়া আছে তাই থাকলো, প্লাস এই 22 কে, 22 মনে করো মিনিট আছে, মিনিটকে ঘন্টায় নিতে হলে আমরা কি করি, 60 দিয়ে ভাগ করি না, তো ঘন্টা মানে হচ্ছে এখানে ডিগ্রি সমান 30 সেকেন্ড দেওয়া আছে। 1 সেকেন্ড সমান কয়, মানে 1 ঘন্টা সমান কয় সেকেন্ড, 3600 সেকেন্ড, তাই 3600 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এটাও ডিগ্রিতে কনভার্ট হয়ে গেল। এখন এগুলো দেখি আমরা একটু যোগ করে হিসাব করে, প্রথমে আছে 60, এই যে 60 যোগ, তারপরে কত আছে দেখো 22 ভাগ হচ্ছে 60, এইটা মান পেয়ে গেলাম, যোগ 30 ভাগ হচ্ছে 3600, এই 3600 গুণ করলাম, হ্যাঁ, মানে যোগ করলাম সবগুলো, কত আসে, এই যে 60.375, 60.375, এত তো ডিগ্রি হলো, পুরোটা এখন ডিগ্রি হয়ে গেছে। এখন 60.375 থেকে রেডিয়ানে নিতে হলে পাই বাই 180 দ্বারা গুণ করে দিতে হবে। এটাকে যদি পাই এর মান 3.1416, এটাকে ভাগ করব কত দ্বারা, 180 দ্বারা, এই যে 180 দ্বারা মান কত হয়, এই যে 1.05375 এটা আসে, ঠিক আছে, এই যে মানটা তো হবে, এই যেটা হবে। তারপরে খ নম্বরে চলে যাচ্ছে, খ নম্বরে স্থান দুটির মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে, এস এর মান বের করতে হবে, এর সমান কত, আর থিটা, আর এর মান তো এই যে এটা, আর থিটার মান তো আমরা ক নম্বরে পেলাম, এই যে ক নম্বরে যে মানটা পেলাম, ঠিক আছে এটা। এখন দেখো এস আর এর মান হচ্ছে এটা, আর এস এর মান বের করব, আর আর এর মান মানে থিটার মান তো এই যে এটা, এত ডিগ্রি, ঠিক আছে, ডিগ্রিতে অবশ্যই রেডিয়ানে নিতে হবে, কোনটা অবশ্যই রেডিয়ানে থাকবে, তো এর সমান আর থিটা, আর এর মান বসালাম, এই থিটার মান বসালাম, তো আর এর মানের সাথে থিটার মান যদি গুণ করে দিই দেখো 6440, এটার মান কত আসে দেখো, এই যে এত আসে, তাহলে এত কিলোমিটার, এই যে 6785, আমাদের 86 আসছে, কোনো সমস্যা নেই, যেটা আসবে ক্যালকুলেটরে সেটাই বসিয়ে দিবা। এরপরে 10 নম্বর প্রশ্ন বলছে যে সাকিবের 8 ম্যাচের সংগৃহীত রান ক নম্বর, সাকিবের রানের গড় নির্ণয় করো। তো গড় মানে কি, সবগুলোকে যোগ করতে হবে, 72 এই যে 55, সব মানগুলোকে যোগ করে কি করতে হবে, 8টা ম্যাচ যেহেতু 8 দিয়ে ভাগ করতে হবে, তাহলে সবগুলোকে যোগ করলে 572 হয়, এটাকে 8 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হয়, 71.5 হয়। তারপরে খ নম্বর, দেখাও যে সাকিবের রানের মধ্য গড় রান অপেক্ষা বেশি, মধ্য কত হবে, তাহলে দেখো এখানে ক হতে পায়, এখানে গড়ের মান তো এটা, এখন সাকিবের সংগৃহীত যে রান, সবচেয়ে ছোটটা আগে দিলাম 40, তারপরে তার চেয়ে বড়টা, তারপরে তার চেয়ে বড়টা, তারপরে তার চেয়ে বড়টা, এইভাবে সবচেয়ে বড়টা হচ্ছে 100। মোট উপাত্ত সংখ্যা কত, 8, যা একটা জোড় সংখ্যা।
এখন জোড় সংখ্যা যদি হয় তাহলে মধ্যক বের করার যে সূত্র n/2 তম পদ যোগ n/2 প্লাস অন্তম পদ, n/2 প্লাস অন্তম পদ। ঠিক আছে, এখন এখানে n এর মান 8, 8/4 মানে 4 তম পদ আর 5 তম পদ। এখানে 4 তম পদ কত? 1 2 3 4 72, আর এটা হচ্ছে 76। 72 এবং 76 যোগ করলে কত? 148, তাকে 2 দিয়ে ভাগ করলে হয় 74। তো গড় মান কত ছিল? গড় মান ছিল হচ্ছে এই যে 71.5, আর এখানে মধ্যক হয়েছে 74। তাহলে মধ্যক বেশি, গড় রানের চেয়ে বেশি মধ্যক হবে। এরপরে প্রশ্নটা কি? পরের প্রশ্নটা হচ্ছে গড় নাম্বার, মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করতে হবে। তো মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করতে হলে প্রথমে ওই যে মানগুলো ছিল রানগুলো, ওটাকে xi ধরলাম। এখান থেকে এখানে মধ্যকের মান কত ধরেছি আমরা বের করেছি খতে 74। এখন এই 72 থেকে কি করতে হবে? 74 বিয়োগ করতে হবে। তাহলে দেখো 72 বিয়োগ 74 তাহলে কত হয়? -2 থাকে না? ওটাকে আবার মডুলাস আছে, এই যে মডুলাস চিহ্ন রয়েছে না, তার জন্য মাইনাস চিহ্নটা হবে না, এখানে 2 হবে। একইভাবে এই যে 55 থেকে 74 বিয়োগ করতে হবে, 19 থাকে, মডুলাস থাকার কারণে মাইনাস চিহ্নটা হবে না। 100 থেকে 74 বিয়োগ করতে হবে, 26 হবে। এইভাবে এই সব মানগুলো থেকে আমাদের 74 বিয়োগ করে করে এইভাবে এটা মান বের করতে হবে। এখানে সবগুলোকে যোগ করে দেবো, এই যে 2 19 26 7 8 34 2 6, এই সব মানগুলোকে কি করব? যোগ করে দেবো। যোগ করলে কত হয়? 104 হয়। তো আমরা জানি মধ্যক থেকে গড় ব্যবধান সূত্র হচ্ছে এটা, সামেশন অফ এই যে এই মানটা এখানে বসায় দেবো, আর এখানে 8 দিয়ে ভাগ করে দেবো, কত হয়? 13। মধ্যক থেকে নির্ণীত গড় ব্যবধান হচ্ছে এই 13। এরপরে লাস্টের প্রশ্নটা 11 নম্বর। ছবিতে 6 জন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটারে দেওয়া আছে। একজন হচ্ছে 161, 63, 141, 170, 73, 150 এরকম দেওয়া আছে। এখন প্রথম প্রশ্ন, গড় নির্ণয় করো। তো ছবি থেকে যে মানগুলো আছে 161, 63, 140, এই সব মানগুলো বের করলাম, মানে যোগ করতে হবে। যোগ করে এখানে কয়জন মানুষ? 1 2 3 4 5 6 জন। তো 6টা দিয়ে 6 দিয়ে ভাগ করে দিতে হবে। এই সব মানগুলোকে যোগ করলে কত হয়? 957। তাকে এই 6 দিয়ে ভাগ করলে কত হয়? 159.5। 6 নম্বর প্রশ্ন, মধ্যক নির্ণয় করে। এখান থেকে মধ্যক নির্ণয় করতে হবে। তো এই মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে সবচেয়ে ছোটটা আগে, তারপরেটা, 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 এভাবে বসাতে হবে। এখানে মোট সংখ্যা জোড় না, জোড় হলে n/2 তম পদ যোগ n/2 প্লাস অন্তম পদ। ঠিক আছে, এখন এখানে দেখো n/2 মানে কত? 6/2 মানে 3 তম পদ আর 4 তম পদ। তো 3 তম 1 2 3, 3 তম পদ আছে 161, 4 তম পদ আছে 163। যোগ করলে কত হয়? 374 আর 24, তাকে 2 দিয়ে ভাগ করলে হয় 162, এইরকম হয়। এরপরে খ নম্বর প্রশ্ন, মধ্যক হতে পরিমিত ব্যবধান নির্ণয় করতে হবে। তো পরিমিত ব্যবধান নির্ণয় করার জন্য আমাদের এই যে মধ্যক তো ছিল 162, হ্যাঁ, এটা এই যে রানগুলো মানগুলো উচ্চতাগুলো ছিল এটাকে xi ধরলাম। ঠিক আছে, উচ্চতাগুলো কোনগুলো? দেখো এই যে 161 63 এই মানগুলোকে এবার xi ধরলাম। এখানে আমরা xi মাইনাস mi বের করে তাকে আবার স্কয়ার করব। যেমন দেখো 161 আছে আর এখানে ছিল 162, 161 থেকে 162 বিয়োগ করে তাকে স্কয়ার করে এখানে বসাবো। একইভাবে এই যে 163 এখানে 162 বিয়োগ করে যা হবে তাকে এখানে বসাবো। তারপর 140 এখান থেকে 162 বিয়োগ করে যা হবে তা এখানে বসালাম। সব মানগুলো এখানে বসায় লাস্টে আমরা যোগ করে দেব। যোগ করে দেওয়ার পরে গড় থেকে পরিমিত ব্যবধান যেটা হবে √xi মাইনাস, এটা তো মান বের করেছি আমরা, কত? এই যে দেখো কত হয়, সবগুলো যোগ করলে কত হয়? যে এটা হয়। তো আমাদের বলছে মধ্যক থেকে পরিমিত ব্যবধান বের করতে, এটা তো গড় ব্যবধান, এটা বের করতে বলি নাই, বুঝছো? এটা বাদ। মধ্যক থেকে পরিমিত ব্যবধান এই যে xi মাইনাস m, এটার মান তো আমরা বের করলাম, কত হয়? 815, আর এটাকে 6 দ্বারা ভাগ করলাম। তো 815 কে 6 দিয়ে ভাগ করলে হয় 135.83, এটাকে আবার রুট করলে হয় 11.65। এটা হচ্ছে মধ্যক থেকে নির্ণীত পরিমিত ব্যবধান। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে যে মডেল 3 নাম্বার মডেল আমরা পুরোপুরি শেষ করে ফেললাম। পরবর্তী ক্লাসের পর থেকে আলোচনা করব। তোমরা যারা এখনো ভর্তি হও নাই আমাদের কোর্সটিতে ভর্তি হয়ে যেতে পারো, কারণ খুব কম সময়ের ভিতরে আমরা এই সুযোগটা দিচ্ছি। পরবর্তীতে ভর্তি হতে কিন্তু আমাদের এক্সট্রা টাকা দেওয়া লাগবে, ঠিক আছে, মানে ভর্তি ফি দেওয়া লাগবে। ওকে, তো ভর্তি হওয়ার জন্য আজই যোগাযোগ করো। যদি কারো কোনো সমস্যা থাকে সেটাও বলতে পারো যে ভাই আমি আজকে ভর্তি হতে পারবো না, 2 দিন পরে ভর্তি হবো, ভালো মন্দ যে কোনো বিষয় যদি জানার প্রয়োজন মনে করো এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।